আপনি শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন জিনিয়া চ্যাটার্জির কলমে আলোক দেহির বিভীষিকা। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, জিনিয়া চ্যাটার্জির কলমে তারানাথ তান্ত্রিকের গল্প আলোক দেহের বিভীষিকা। ঘুম ভাঙতেই মনে হলো আজকের দিনটা যেন নিজের সঙ্গে করে কোনো অনিশ্চিত অজানা ঘটনার পূর্বাভাস নিয়ে আসছে। ভিতর ভিতর একটা চাপা অস্বস্তি কাজ করছিল। বুঝতে পারছিলাম কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু কি সেটা তখনও ধরতে পারিনি। অবশেষে খানিক এপাশ ওপাশ করে বিছানা ছেড়ে উঠে গিয়ে জানালাগুলো খুলে দিলাম। এরপর গরম ধোঁয়া ওঠা চায়ের কাপ হাতে বারান্দায় এসে দাঁড়ালাম। রাস্তায় লোক সমাগম কম, মাঝে মাঝে দু একটা ঠেলা গাড়ি ধীর পায়ে চলে যাচ্ছে। বাতাসে পলাশ এবং শিমুলের গন্ধ মিলে মিশে এক অদ্ভুত শান্তি তৈরি করছে। চায়ে চুমুক দিতে যাব এমন সময় পাশের গলির মুখে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে চোখ পড়ল। খাটো ধুতি, কাঁধে একটা পুরনো থলে, চোখ দুটো অদ্ভুত রকমের স্থির, আর সেই দৃষ্টি একেবারে সোজা এসে পড়েছিল আমারই দিকে। এক মুহূর্তের জন্য যেন মনে হলো লোকটা আমাকে চেনে, অথচ আমি তাকে কখনো দেখিনি। চোখ সরিয়ে নিয়ে আবার চায়ে চুমুক দিলাম, কিন্তু মন বলতে লাগলো সে এখনো তাকিয়েই আছে, ঠিক আমার দিকেই, স্থির, নিঃশব্দ, অথচ কেমন যেন কাঁপুনি জাগানো দৃষ্টি নিয়ে। আর বারান্দায় থাকা গেল না। ভেতরে এসে দেখি ঘড়ির কাঁটা 7টা পার করে ফেলেছে। তাড়াতাড়ি স্নান সেরে জামা কাপড় পাল্টে অফিসের জন্য তৈরি হয়ে নিলাম। আজ আবার অফিসে একটা জরুরি কাজ আছে, কিন্তু মন যে এক প্রকার অস্থির, তাতে এমতাবস্থায় আদৌ সব কিছু ঠিকঠাকভাবে হবে কি না সে বিষয়ে নিজেকেই ঠিক ভরসা করতে পারছি না। অগত্যা ঈশ্বরের নাম করে বাইরে বেরোলাম। দরজা খুলতেই দেখি এক কোণে একটা খাম পড়ে রয়েছে। খানিকটা অবাক হয়ে এদিক ওদিক তাকালাম। না, তেমন কেউ তো নেই। এমনকি কিছুক্ষণ আগে গলির মোড়ে যে ছায়া মতো একটা চেহারা দেখেছিলাম তাকেও আর কোথাও দেখা গেল না। আমার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, সকাল সকাল এইভাবে আমার দরজার সামনে এমন চিঠি কে রেখে যেতে পারে? কোনোভাবে সেই লোকটাই নয়তো? খামটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে গিয়ে হঠাৎ চোখ আটকে গেল খামের একেবারে নিচের দিকে কাঁপা কাঁপা হাতে ছোট্ট করে লেখা তারানাথ। এক মুহূর্তের জন্য থমকে গেলাম। চোখটা আবার ভালো করে ঘষে নিয়ে আবার পড়লাম। হ্যাঁ, ঠিকই, তারানাথ। আমার ঠিকানায় আসা চিঠি, অথচ প্রাপকের ঘরে স্পষ্ট লেখা তারানাথ। কেন যেন মনে হলো এই চিঠিটা আমার কাছে এসেছে ঠিকই, কিন্তু আসলে লেখা হয়েছে তাঁরই উদ্দেশ্যে। কে পাঠিয়েছে আর সেই তারানাথের ঠিকানায় না পাঠিয়ে আমারই ঠিকানায় বা কেন পাঠাতে গেল, ব্যাপারটা কিছুতেই মেলাতে পারলাম না। একবার মনে হলো খুলেই দেখি না চিঠিটায় কি লেখা আছে, কিন্তু কৌতূহলকে মনের মধ্যে চেপে রেখে সেটা অফিসের ব্যাগে সযত্নে ঢুকিয়ে রওনা দিলাম। অফিসে গিয়ে কাগজপত্র খুলে বসলাম ঠিকই, কিন্তু মনটা পড়ে রইল অন্যত্র। শেষমেশ দুপুর গড়িয়ে বিকেলের মুখে যা কাজ বাকি ছিল সেটা গুছিয়ে শেষ করলাম। তারপর আর এক মুহূর্ত দেরি না করে সোজা রওনা হলাম তারানাথের বাড়ির দিকে। চিঠিটা তার হাতে তুলে না দেওয়া পর্যন্ত যেন কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। মঠ লেনে পৌঁছে মোড়ের সেই চেনা পুরনো দোকান থেকে কিনে নিলাম একটা পাসিং শো।
সিগারেটের প্যাকেটটা হাতের মুঠোয় নিয়ে দ্রুত পায়ে এসে দাঁড়ালাম তারানাথের বাড়ির সামনে। দরজায় দুবার কড়া নাড়তেই আমাকে খানিকটা অবাক করে দিয়ে দরজাটা খুলে দিল কিশোরী। এরপর মুখে সেই চিরাচরিত হাসিটা ফুটিয়ে তুলে বলল, এসো ভাইয়া, তোমারই তো অপেক্ষায় ছিলাম। একটু থমকে গিয়ে জিজ্ঞাসা করলাম, তুমিও এখানে? কখন এলে? কিশোরী হাসি মুখে বলল, আরে এই তো একটু আগেই রাস্তায় তোমার অফিসের এক সহকর্মীর সঙ্গে দেখা হয়ে গেল। বলল তুমি নাকি কাজ সেরে তাড়াহুড়ো করে কোথাও যাওয়ার জন্য বেরিয়ে পড়েছ। তখনই বুঝলাম ঠাকুর মশাইয়ের বাড়ির দিকেই আসছো, তাই আর দেরি না করে আমিও এসে পড়লাম। জুতো জোড়া জায়গা মতো খুলে রেখে আমি আর কিশোরী পিছু পিছু বৈঠকখানায় ঢুকলাম। দেখি তারানাথ তক্তপোষে হেলান দিয়ে বসে, চোখ আধ বোঝা, তৃপ্তির ঢেঁকুর তুলছে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অবশিষ্ট তাল পাতাগুলো। দেখেই বোঝা যায় এইমাত্র ভোজন পর্ব সেরে উঠেছেন। তক্তপোষের একপাশে গিয়ে বসতেই তারানাথ চোখ খুলে আমার দিকে চেয়ে ডান হাতখানা বাড়িয়ে দিয়ে বললেন, কই দাও দেখি। হাতে থাকা পাসিং শোয়ের প্যাকেটটা তাঁর দিকে বাড়িয়ে দিতেই তিনি গম্ভীর গলায় বললেন, আরে না না, এটা নয়, সকালে যে চিঠিটা তোমাদের কাছে এসেছিল সেটা দাও। বিস্মিত গলায় আমি বললাম, আপনি আপনি জানেন? তারানাথ একরকম দৃঢ় ভঙ্গি নিয়ে মৃদু হেসে বলল, হ্যাঁ জানি, কারণ চিঠিটা আমাকে উদ্দেশ্য করেই লেখা। এখন আর সময় নষ্ট নয়, তাড়াতাড়ি দাও দেখি। আর কোনো কথা না বাড়িয়ে অফিসের ব্যাগটা থেকে চিঠিটা বের করে তারানাথের হাতে দিলাম। মনে মনে ভেবেছিলাম চিঠিটা সে আমাদের সামনেই খুলবে, কিন্তু না, চুপচাপ সেটা হাতে নিয়ে ঘরের ভেতরে চলে গেল। অগত্যা কি আর করব, তাই কিশোরীকে সঙ্গে নিয়ে বাইরে এসে দাঁড়ালাম। এরপর দুজনে একটা করে সিগারেট ধরিয়ে তাতে নিঃশব্দে টান দিতে লাগলাম। কিশোরী একটু চুপ থেকে বলল, ভাইয়া আমাকে বলো তো আসল ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। তারানাথের নামে লেখা চিঠিটা তোমার কাছে এলো কি করে? ধীরে ধীরে কিশোরীকে সবটা জানালাম। সকালের শুরু থেকে যা যা ঘটেছে। প্রথমে সেই অচেনা লোকটার বিষয়টা, যে একরকম অস্বস্তিকর দৃষ্টি নিয়ে এক দৃষ্টে তাকিয়েছিল আমার দিকে। এরপর সেই চিঠি, যার খামে স্পষ্ট করে লেখা তারানাথ, অথচ ঠিকানাটা আমার। সবটা শুনে কিশোরী বলল, না, ব্যাপারটায় কেমন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। তা তো বটেই, কিন্তু আসল কথা হচ্ছে চিঠিটার ভেতরে যে কি লেখা ছিল সেটা এখনও জানি না। একটা কৌতূহল কিন্তু এখনও থেকেই যাচ্ছে। হাতের সিগারেটটা এক টানে শেষ করলাম। তারপর দুজনে ধীরে ধীরে ফিরে এলাম বৈঠকখানায়। দেখলাম তারানাথও এসে পড়েছে। আমার দিকে তাকিয়ে সে বলল, এখানটায় এসে বসো। আমি তারানাথের কথা মতো তক্তপোষের ডান পাশে গিয়ে বসতেই কিছু না বলেই সে ঘর থেকে এক মুঠো জল তুলে আচমকা আমার গায়ে ছিটিয়ে দিল। আমি চমকে উঠে অবাক হয়ে তার মুখের দিকে তাকালাম। দেখলাম তারানাথ চোখ বন্ধ করে গম্ভীর ভঙ্গিতে বিড়বিড় করে কি সব মন্ত্র জপ করে চলেছে। আমি আর কিশোরী দুজনেই স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ শরীরের মধ্যে কেমন যেন একটা ঠান্ডা শিহরণ টের পেলাম। মিনিট পাঁচেক পর তারানাথ চোখ খুলল। আমাদের দিকে তাকিয়ে একটু হেসে বলল, নিশ্চয়ই ভাবছো আমি ঠিক কি করলাম, তাই তো? তার আগে চাটা খেয়ে নাও। এই তো চারি এসে গেছে। হ্যাঁ মা, ওখানটায় রেখে দে, আর এইটা নিয়ে যা। চারি নিঃশব্দে এগিয়ে এসে আমাদের সামনে চায়ের কাপগুলো রাখলো। এরপর তারানাথের হাত থেকে ঘটখানা নিয়ে আবারও নিঃশব্দেই সরে গেল পাশের ঘরের দিকে। আমি একটু বিস্ময় কণ্ঠেই বললাম, আমরা চায়ে চুমুক দিচ্ছি, কিন্তু আপনি মন্ত্র পড়লেন, জল ছিটলেন, এটা কি কোনো বিশেষ তন্ত্রক্রিয়া? তারানাথ থেমে গম্ভীর স্বরে বললেন, একে বলে দেহ বন্ধন। আগেও তো বহুবার তোমাদের বলেছি, আমার তন্ত্র সাধনার গোড়ার দিকের শিক্ষা ছিল এই ক্রিয়া। শরীরের চারপাশে এক ধরনের অন্তরীক্ষিক আবরণ তৈরি হয়, এমন এক সুরক্ষা বলয় যাতে করে কোনো অশুভ শক্তি চাইলেও দেহে প্রবেশ না করতে পারে। একটু হকচকিয়ে গিয়ে বললাম, কিন্তু হঠাৎ আমার উপর কেন?
তারানাথ একটু হেসে বললেন, অত ভাবতে হবে না, সদ্য উঁচু পদে চাকরি পেয়েছো, তাও নতুন অফিসে। আর এমন সময় অনেকের অনেক রকমের দৃষ্টি পড়ে না চাইতেই। দৃষ্টির প্রভাব অদৃশ্য হলেও তার অভিঘাত কিন্তু খুবই বাস্তব। বিশেষত যাদের শরীর তুলনামূলক সংবেদনশীল, তাদের ওপর এর প্রভাব বেশি পড়ে। এতে করে তাদের কাজের এবং জীবনে নানান রকমের বিঘ্ন ঘটে। ঠিক এই কারণেই আগে থেকেই সাবধানতা দরকার। বুঝতে পারলে তো? কিশোরী বলল, তার মানে আপনি বলতে চাইছেন এখন আর কোনো রকম অশুভ দৃষ্টির প্রভাব ওর উপর পড়বে না, তাই তো? তারানাথ একটু হেসে মাথা নাড়লেন, বললেন, তা বলতে পারো। এখন আর চিন্তার কিছু নেই, তবে সাবধানতা সব সময়ই মঙ্গলজনক। কিশোরী উৎফুল্ল হয়ে বলল, তাহলে তো আর কোনো চিন্তাই থাকলো না। কি ভাইয়া, শুনে নিয়েছো যে আর কোনো ভয় নেই? আজ আবার নিজের চোখে ক্রিয়াও দেখে নিলাম। এবার কানও একটু সার্থকতা লাভ করুক ঠাকুরমশাই। নিন নিন, গল্পটা শুরু করুন তো। কিশোরী যদিও বিষয়টা নিয়ে আর মাথা ঘামালো না, কিন্তু আমার মনের মধ্যে কেমন যেন একটা ক্ষীণ অস্বস্তি রয়ে গেল এবং অমীমাংসিত প্রশ্নের মতো ঘুরপাক খেতে লাগলো আমার মনের মধ্যে। তারানাথ কি সত্যি সবটা বলেছে, নাকি এমন কিছু আছে যা সে ইচ্ছাকৃতভাবে আমার থেকে গোপন করে গিয়েছে? তবু আর কিছু বললাম না। এখন এসব ভাবতে বসলে গল্প শোনার আনন্দটাই মাটি হয়ে যাবে। আপাতত চুপ করে থাকাই শ্রেয়। তারানাথ নিজের ঘটনা শেষ করুক, তারপর না হয় একান্তে তার কাছে জানতে চাইব। একটা পাসিং শো ধরিয়ে লম্বা টান দিয়ে তারানাথ বলতে আরম্ভ করল। ঘটনাটা আজ থেকে প্রায় 15 বছর আগেকার। তখন আমি ঘোরতর সংসারের মায়ায় জড়িয়ে পড়েছি। স্ত্রী, সন্তান, গৃহস্থলীর যাবতীয় দায়িত্বে নিজেকে নিমজ্জিত করেছিলাম। নিতান্ত একজন গৃহস্থ মানুষ যেমন হয়, আমিও ঠিক তেমনটাই ছিলাম। তবে সংসারের সকল কর্ম পালনের মাঝেও এমন কিছু অদ্ভুত ঘটনার সংবাদ মাঝে মধ্যেই এসে পৌঁছত, যেগুলোর টানে আমাকে দূর দূরান্তে ছুটে যেতে হতো। কিন্তু চারি মায়ের জন্মের পর প্রায় 2 বছর আমি কোথাও যাইনি। মেয়েটা ছিল আমার অন্তঃপ্রাণ। এমন নয় যে শুধু ও আমাকে ভালোবাসত, আমিও প্রাণ উজাড় করে ওকে ভালোবাসতাম, আর এখনো বাসি। ওই টুকটুকে মুখখানা, ছোট্ট হাতের আলতো স্পর্শ, সে যে কিরকম শান্তি দেয় তা তোমাদের বলে বোঝাতে পারবো না। তখন ভাবতাম জগতে আর কিছু না পেলেও চলবে, এই মেয়েটার মুখখানা দেখলেই বুকের ভেতরটা ভরে উঠত। মনে রেখো, জগৎ সংসারে প্রবেশ মানে শুধু এক নতুন জীবনের সূচনা নয়, বরং পুরনো অভ্যেস থেকে সরে দাঁড়ানো। সেই সময় আমি নিজেই ঠিক করেছিলাম সাধনার পথ থেকে খানিক দূরে থাকব। কিন্তু কি জানো, সাধনা কোনো বাইরের অনুশাসন নয়, সে যেন এক অন্তরঙ্গ টান, যা চাইলেই আটকানো যায় না। সাধনার থেকে খানিক দূরে থাকা যায়, তাকে এড়িয়ে চলাও যায় কিছুদিন, কিন্তু তাকে সত্যি সত্যি ছেড়ে দেওয়া যায় না। তাই সাধনার থেকে আমি বিরতি নিয়েছিলাম, কিন্তু সাধনা আমাকে ছাড়েনি কখনো। যাই হোক, শীত তখন সদ্য বিদায় নিয়েছে, বাতাসে বসন্তের রেশ। আমি বৈঠকখানার কোণে বসে এক পুরনো কুষ্ঠি হাতে নিয়ে হিসেব মিলাচ্ছিলাম। ঠিক তখনই দরজায় করাঘাতের আওয়াজ। স্বাভাবিকভাবে সে সময় আমার কোনো মক্কেল আসার কথা ছিল না, তাই মাথা না তুলেই স্ত্রীকে বললাম, দেখো তো একবার এই সময় আবার কে এলো। যদি কুষ্ঠি দেখাতে আসে বলে দিও সন্ধ্যার পরে আসতে। স্ত্রী গিয়ে দরজা খুলতেই এক ভদ্রলোক ঘরে ঢুকলেন। সাদা ধুতি, পাঞ্জাবি আর পায়ে পুরনো চামড়ার জুতো। দরজার চৌকাঠ পেরিয়ে ঘরে ঢুকেই লোকটা জিজ্ঞাসু দৃষ্টিতে চারপাশটা দেখে নিয়ে বলল, তারানাথ আছে? আমি তখনও মাথা নিচু করে কুষ্ঠিটা দেখছিলাম। লোকটার গলার স্বর কানে আসতেই মুখ তুলে তাকালাম। সাধারণত কেউ দরজার সামনে এসে দাঁড়ালে তারানাথ বাবু না হয় ঠাকুরমশাই বলেই সম্বোধন করে।
অন্তত একটা ভদ্রতা অথবা ন্যূনতম সৌজন্যটুকুও পালন করে। কিন্তু এক্ষেত্রে লোকটার মুখে তার কোনো বালাই নেই। সোজাসুজি কিনা নাম ধরে ডাকল। আর তার এহেন অভদ্রতায় আমি খানিক বিরক্ত হয়েই বললাম, হ্যাঁ আমি তারানাথ, কি দরকার? লোকটি হঠাৎ হেসে উঠল। এরপর সোজা আমার দিকে এগিয়ে এসে বলল, তাহলে ঠিকই চিনেছি, এত বছর পরে দেখা, একটু অবাক তো হবেই। আমাকে নিশ্চয়ই চিনতে পারিসনি? আমি প্রসাদ রে, প্রসাদ রঞ্জন। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে অবিশ্বাসের স্বরে বললাম, তুই প্রসাদ রঞ্জন? মানে আমাদের প্রসাদ? সে আবারও হাসতে হাসতে বলল, হ্যাঁ রে, আমি সেই প্রসাদ। সে কি আজকের কথা? সেই ছেলেবেলায় একসঙ্গে খেলাধুলো, নদীতে স্নান, কত কি না করেছি আমরা। তক্তপোষ ছেড়ে উঠে দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরে বললাম, মাফ করে দে ভাই, সত্যি তোকে চিনতে পারিনি। আরে শুনেছিলাম তুই নাকি বিলেতে চলে গেছিস, তা কবে ফিরলি? প্রসাদ রঞ্জন বলল, গতকাল ফিরেছি, এখন সাহেব বাংলোতে উঠেছি। কাল ভাবছি গাঁয়ে যাব, মা বাবা তো ওখানেই থাকেন। ভাবলাম তুই যখন কলকাতায় আছিস তোকেও নিয়ে যাই, তোর সঙ্গ পেলে ভালোই লাগবে। বললাম, এ তো উত্তম প্রস্তাব, আয় তুই বস, আগে একটু জিরিয়ে নে। সে তক্তপোষে বসতেই জিজ্ঞাসা করলাম, তা যাই হোক, খবরটা কি বল, কেমন আছিস? জীবনখানা এরকম ভাবেই কেটে যাচ্ছে রে। রাজা গজা তো হতে পারিনি, কিন্তু বিলেতে একটা ছোটখাটো ব্যবসা দাঁড় করাতে পেরেছি। ভাবছি এবার পাকাপাকি ভাবে গ্রামেই সেই ব্যবসাটাকে গুছিয়ে নি। নিজের কাজটাও হবে আর গ্রামের লোকজনেরও একটু লাভ হবে বলে মনে হয়। এবার তোর খবর বল, শুনলাম তো অনেক বড় মাপের জ্যোতিষী হয়েছিস। মৃদু হেসে বললাম, তেমন কিছুই নয়, আমারও জীবন ওই একরকম ভাবেই কাটছে। সাধনার পথে খুব বেশি দূর এগোতে পারিনি। হ্যাঁ, তবে থেমেও যায়নি, জ্ঞান লাভের চেষ্টাটা এখনো করে চলেছি। তা কাল কখন যাবি ঠিক করেছিস? অনেকখানি পথ যেতে হবে তো রে, তাই ভাবছি সকাল সকালই বেরিয়ে পড়ব। এবার তাহলে আমি উঠি। বললাম, এই মাত্র চলে যাবি? আজ রাতটা অন্তত আমার এখানে থাক না। আরে কত বছর পরে তো এলি। প্রসাদ বিনীতভাবে বলল, ইচ্ছে যে নেই তা নয়, কিন্তু উপায়ও নেই রে। সাহেবকে আগেই কথা দিয়ে ফেলেছি, ওনার ব্যবসায় কিছু হিসেব নিকেশ বাকি আছে। তুই বরং কাল তৈরি থাকিস, আমি নিজেই তোকে নিতে আসব। যে গ্রামে আমরা যাচ্ছিলাম তার নাম শেতপুর। নামের মতোই গ্রামখানাও ছিল শান্ত স্নিগ্ধ। শৈশবে ওই গ্রামটাই হয়ে উঠেছিল আমার গরমের ছুটি এবং পুজোর ছুটি কাটানোর একমাত্র ঠিকানা। কত দুপুর, কত বিকেল, কত সন্ধে মিশে আছে সেখানকার গাছে, ঘাসে, হাওয়ায়। প্রথমবার যখন সেই গ্রামে গিয়েছিলাম তখন আমার বয়স বড়জোর 5 কি 6। মায়ের এক কাকা সেখানে থাকতেন, নাম রাঙামোহন চাটুর্যে। সবাই তাকে রাঙা দাদু বলে ডাকত। মাটির তৈরি উঠোনওয়ালা বাড়ি, গাছে ভরা বাগান এবং এক কোণে ছোট্ট একটা পুকুর। সব মিলিয়ে তার বাড়িখানা তখন আমাদের দ্বিতীয় গৃহ হয়ে উঠেছিল। আজ এত বছর পর আবারও সেইখানে ফিরে যাচ্ছি প্রসাদের হাত ধরে। প্রায় 5 ঘন্টার পথ পেরিয়ে যখন গাঁয়ের সীমানায় পৌঁছালাম তখন মনে হলো যেন বহু বছর পর একটা পুরনো দরজার সামনে এসে দাঁড়িয়েছি, যে দরজাটা একবার খুললেই ফের ফিরে যেতে পারবো শৈশবের সোনালি দিনগুলোতে। চারপাশটা বড্ড চেনা, কিন্তু তবুও কেমন বদলে গেছে সব। ছোটবেলায় এই রাস্তায় কত দৌড়েছি, গরুর গাড়ির পেছনে ছুটেছি, সেই সব স্মৃতিগুলো আজ আবারও চোখের সামনে ভেসে উঠল। রাস্তার দুধারে সারি দিয়ে দাঁড়ানো তাল, খেজুর আর শিমুল গাছ, হাওয়ায় তাদের মাথা দুলছে। ধুলো মাখা পথে গরুর গাড়ি করে হাট থেকে ফিরছে 2-1 লোক। আমার ছোটবেলার রাঙা ঠাকুরদার বাড়িটা এখন অনেকটাই জরাজীর্ণ। ছাদে শ্যাওলা জমেছে, কিন্তু জানলার কাঠে এখনো সেই পুরনো খোদাই করা কাঠের কাজ। উঠোনের কোণে একপাশে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটা দেখে মনে পড়ল সেই গাছের নিচেই বসে আমি একদিন প্রথম
গায়ত্রী মন্ত্র জপ করতে শিখেছিলাম। রাঙা দাদুর পুরনো মাটির বাড়িটা পেরোতেই পথটা দুদিকে ভাগ হয়ে গেল। ডান দিকে ধান ক্ষেতের সারি আর বাঁদিকে বেশ বড় মাপের একটা খেলার মাঠ। সেই মাঠেই শৈশবের কত বিকেল যে কেটেছে তার ঠিক নেই। বাঁদিকের রাস্তা ধরে একটু এগোতেই চোখে পড়ল প্রথম বাড়িটা, যেখানে ছোটবেলায় দল বেঁধে আমরা আম পাড়তে যেতাম। আজ সেই বাড়ির সামনে দিয়ে যেতেই আমার নাকে কেমন একটা বিশ্রী গন্ধ এসে ঠেকল, একটা পচা স্যাঁতস্যাঁতে ধরনের গন্ধ। থমকে দাঁড়িয়ে ভালো করে দেখলাম বাড়িটার সমস্ত জানলা দরজা, এমনকি চিলে কোঠার ছোট খোপটাও বন্ধ। আচ্ছা, ওই ঘরটা তো হরিশ কাকার ছিল, তাই না? কিন্তু এভাবে সব বন্ধ পড়ে আছে কেন? কেউ কি থাকে না এখানে? প্রসাদ উত্তরে বলল, ওনার এক ছেলে থাকে। শুনেছিলাম হরিশ কাকা এবং তার স্ত্রীর মৃত্যুর পর নাকি সে ফিরেছিল, কিন্তু প্রয়োজনীয় কাজকর্ম মিটে যেতেই সে নিজেকে ওই বাড়ির মধ্যে বন্দি করে নেয়। গ্রামের অনেকেই তার এই বিষয়ে জিজ্ঞাসা করেছে, কিন্তু সে কাউকে কিচ্ছুটি বলেনি। ব্যাপারখানা আমার কাছে বেশ অদ্ভুত ঠেকল। কোনো সাধারণ মানুষ এভাবে নিজেকে ঘরবন্দি করে তো রাখতে পারে না। কিন্তু আমি আর কিছু বললাম না, কারণ সত্যিটা আমার তখনও জানা বাকি ছিল। প্রসাদ আমার সাথে বাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলল, কিন্তু মা আর একটা কথা বলেছিল, যদিও আমার বিশ্বাস হয়নি। কি বলেছিলেন? বলেছিল সারাদিন নিজেকে ঘরবন্দি রাখলেও রাত নামতেই সে যেন কোথায় চলে যায়, আর ভোর হতেই আবার ফিরে আসে। আমার কি মনে হয় জানিস, উনি তো বিয়ে করেননি, আবার কাকা কাকিমার মৃত্যুর সময়ও এখানে থাকতে পারেননি। তাই হয়তো মনে মনে কোনো দুঃখ রয়ে গেছে। শোন, এসব নিয়ে ভাবিস না, এতদিন পর এখানে এসছিস। প্রসাদ বিষয়টাকে তেমন আমল না দিলেও আমি কিন্তু সেটা একেবারেই অগ্রাহ্য করতে পারলাম না। বিশেষত যে বাড়ির বাতাসের সাথে এমন চামড়া পোড়া গন্ধ মিশে রয়েছে, সেখানে কোনো কিছুই স্বাভাবিক নেই। তবুও বললাম, আচ্ছা ঠিক আছে, ভাববো না। প্রসাদের পিছু পিছু বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়াতেই কাঠের দরজাটা একটু খুলে ভেতর থেকে উঁকি দিয়ে তাকালেন এক মধ্যবয়সী মহিলা। তিনি প্রসাদের মা। মুখে খানিকটা অবাক ভাব নিয়ে আবেগ মেশানো গলায় বললেন, বাবা এই চিস, এ কি লগে কইরা কারে আনছিস? প্রসাদ হেসে বলল, মা, ওকে চিনতে পারছো? তারানাথ গো, আমাদের সেই রাঙা দাদুর নাতি। ছোটবেলায় কত আসতো। আমি তো কাল কলকাতায় গিয়েছিলাম, তাই ভাবলাম এখানে যখন আসছি ওকে নিয়েই আসি। তিনি খানিক গম্ভীরভাবে আমাকে পর্যবেক্ষণ করার পর খুশি হয়ে বললেন, ও তারানাথই বটে। তা কেমন আছিস বাবা? এতদিন পর বুঝি মনে পড়লো আমাগো কথা? বিয়ে যায় ভালো করেছিস রে প্রসাদ। ওরে নিয়ে আইলি। আয় রে বাবা, আয় আয়, ভেতরে আয় বাবা, ভেতরে আয়। প্রসাদের সঙ্গে ওদের বাড়ির ভেতরে ঢুকতেই মনে হলো যেন একটা ছোটখাটো উৎসব লেগে গেছে। হাত মুখ ধুয়ে ও পোশাক পাল্টে ঘরের সামনে দাওয়াতে বসতে না বসতেই গাঢ় দুধে চা, সাথে মুড়ি, নারকেলের নাড়ু আর তেলে ভাজা এসে হাজির হলো। সেগুলো শেষ করতে না করতে এক এক করে আসতে শুরু করলো গরম গরম লুচি, ছোলার ডালনা, বেগুন ভাজা। ভুরি ভোজ যেন থামতেই চায় না। আমি যত ওনাদের বারণ করছি, ততই প্রসাদের মা বারবার বলছেন, তারানাথ তো আমাগোই ছেলে, কতদিন পরে আইলো বল দেখি, এতটুকু করুম না। তাই আর কথা না বাড়িয়ে ভুরি ভোজ সারছি এবং নিঃশব্দে ভেবে চলেছি, এই যে এত স্নেহ, এত আতিথেয়তা, এইগুলোর তো কোনো বিকল্প নেই। তোমরা শহুরে মানুষ, গ্রামের এই আতিথেয়তার মর্ম ঠিক বুঝবে না। যাই হোক, ধীরে ধীরে দিনের আলো ফুরিয়ে গিয়ে রাত নামল। জানলা দিয়ে তাকিয়ে দেখলাম এক এক করে সমস্ত বাড়ির আলো নিভে যাচ্ছে। এমনিতেও শহরের তুলনায় গ্রামের মানুষজন অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে, কারণ ভোরের আলো ফোটার আগেই তারা রওনা দেয় মাঠের দিকে।
পূর্ব আকাশে ওঠা চাঁদের জ্যোৎস্না শ্বেতপুরের ধানের ক্ষেতে জুড়ে রূপলি আলো ছড়িয়ে দিয়েছিল। ভেতরে তখন খাওয়া দাওয়া প্রায় শেষ। প্রসাদের মা নিজের হাতে করে পাটের থালায় গরম ভাত, মুসুর ডাল, পটলের দম আর ঘি দিয়ে রান্না করা দেশি মুরগির ঝোল পরিবেশন করে দিলেন। শেষ পাতে বাড়ির তৈরি মিষ্টি দই। সেই স্বাদ কখনোই শহরের কোনো খাবারে আমি খুঁজে পাইনি। খাওয়ার পর সবাই মিলে উঠোনে বসে খানিক গল্প গুজব করলাম। গ্রামের রাতগুলো এমনই, ধীরে ধীরে চারপাশ নিস্তব্ধ হয়ে আসে। শুধু দূরে কোথাও একটা শিয়াল এবং মাঝে মাঝে রাত চড়া পাখির ডাক শোনা যায়। শ্বেতপুরের সকালের বাতাসের সঙ্গে ধানের এক রকমের গন্ধ মিশে থাকে। চারিদিকে শালিক আর কাকের ডাক, দূরে কোথাও মন্দিরের ঘণ্টা ধ্বনি শোনা যাচ্ছে। আমি ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিলাম। প্রসাদ আগেই বলেছিল সে নাকি আজ আমাকে কোথাও একটা নিয়ে যাবে। দরজায় করাঘাতের শব্দ শুনে পিছন দিকে তাকাতেই দেখি প্রসাদ দরজা খুলে ঘরের মধ্যে চলে এসেছে। হেসে বলল, তুই তো দেখছি একেবারে তৈরি, চল বেরিয়ে পড়ি। মা বলছিল এখানে শুক্রবারের হাট নাকি বেশ জমে। ছোটবেলায় কত বড় হাট বসতো, তার থেকেও নাকি অনেক বড় হাট বসে এখন। আমি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেলাম। দুজনে পাশাপাশি হাঁটতে হাঁটতে এগোতে লাগলাম গ্রামের কাঁচা পথ ধরে। হাটে পৌঁছে দেখি চারিদিকে একেবারে জমজমাট। কেউ সবজি বিক্রি করছে, তো কেউ বা আবার হাঁস মুরগি হাতে নিয়ে দরাদরি করছে। সত্যি বলতে হাটটা বেশ বড় সড়ো এবং গ্রামের তুলনায় যথেষ্ট জমজমাট। প্রসাদ দেখে শুনে কয়েক রকমের শাকসবজি আর কিছু মশলা নিয়ে নিল। আমি পাশে দাঁড়িয়ে শুধু দেখছিলাম। অনেকদিন পর এমন হাটে আসার অভিজ্ঞতা আসলেই অন্যরকম। বাজার সেরে ফেরার সময় গ্রামের সীমানার কাছে একটা পুরনো বটগাছের দিকে চোখ আটকে গেল আমার। গাছের ছায়ায় বসে আছেন একজন বৃদ্ধ সাধু। গায়ে গেরুয়া বসন, গাল ভর্তি ধূসর রঙের দাড়ি, চোখ দুটো বুজে বসে রয়েছেন, অথচ সারা মুখে ছড়িয়ে পড়েছে এক তীব্র আভা। পাশে রাখা ছোট্ট তামার পাত্র এবং একগাছা রুদ্রাক্ষের মালা। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। কেন জানি না, সেই সাধুকে দেখে মনে হলো তার চেহারায় একটা অদ্ভুত আকর্ষণ রয়েছে, যেন নিঃশব্দে আমাকে নিজের দিকে টানছে। ঠিক সেই মুহূর্তেই লক্ষ্য করলাম একটি লোক ওনার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে কিছু একটা বলছে। চিন্তার প্রবল ছাপ তার মুখে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। আর স্থির রাখতে পারলাম না নিজেকে। প্রসাদকে বাড়ির পথ ধরতে বলে আমি সেই বটগাছের দিকে এগিয়ে গেলাম। কাছে যেতেই শুনতে পেলাম সেই সাধুর কণ্ঠস্বর। ভারী কিন্তু শান্ত গলায় বললেন, বললাম তো কালই আমি যাব, এবার যা এখান থেকে। লোকটি বিনয়ের সঙ্গে প্রণাম করে ধীরে ধীরে সরে গেল। আমি আরও একটু এগোতেই বটগাছের ছায়ায় বসে থাকা সেই গম্ভীর চেহারার সাধুকে ঘিরে ফেলল তার শিষ্যরা। আমি বেশ আগ্রহ নিয়ে সামনে এগোতেই এক শিষ্য গম্ভীর স্বরে প্রশ্ন করল, আপনি কি গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন? মাথা নেড়ে বললাম, আগে। সে নিজের গাম্ভীর্যকে বজায় রেখে বলল, এখন উনি আর কারোর সঙ্গে সাক্ষাৎ করবেন না। নরম স্বরে বললাম, কারণটা জানতে পারি? শিষ্যটি এবার বেশ গর্বের সাথে বলল, ওনার সঙ্গে সাক্ষাৎ করার নির্দিষ্ট সময় রয়েছে। আমাদের গুরুদেব ভবানন্দ মহারাজ এভাবে যখন তখন কারোর সঙ্গে দেখা করেন না। উনি একজন উচ্চ মার্গের সাধক, অলৌকিক জ্ঞান আছে ওনার, তাই দূর দূরান্ত থেকে অনেকেই নিজেদের সমস্যা নিয়ে আসেন। আজও অনেকে এসেছিলেন। যদি তখনও আসতেন অবশ্যই গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ হতো। এখন উনি বিশ্রাম নেবেন। বিনীত স্বরে বললাম, কিছু বিশেষ কথা ছিল ওনার সঙ্গে। যা কথা বলার পরে এসে বলবেন, এখন গুরুদেব বিশ্রাম নিচ্ছেন। কখন আসবো?
আপাতত কাল ভোরে উনি একটা বিশেষ কাজে আলোকদিহি গ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন। উৎসুক হয়ে বললাম, আলোকদিহি? শিষ্য বলল, হ্যাঁ, সেই গ্রামে নাকি কি সব অদ্ভুতুরে কাণ্ড হচ্ছে। গ্রামের মোড়ল নিজে এসে গুরুদেবকে অনুরোধ করে গেছেন, তাই গুরুদেব কাল সকালেই রওনা হবেন। সেখান থেকে ফিরলে তখন আসবেন। আমি বেশ বুঝতে পারলাম ওখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ আমার হবে না। যে আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম তা মনের মধ্যে চেপে রেখেই ফিরে যেতে হবে। আর কথা বাড়ালাম না, নিঃশব্দে ফেরার পথে পা বাড়াতেই যাব। এমন সময় সাধু আমার উদ্দেশ্যে বললেন, দাঁড়াও, কি চাই তোমার? 2 হাত জোড় করে বললাম, গুরুদেব প্রণাম নেবেন। তেমন কিছু চাওয়ার ইচ্ছে আমার নেই, তবে যদি অনুমতি দেন তাহলে আপনার সঙ্গে কি যেতে পারি? আমার প্রশ্নখানি করতেই সাধুর প্রধান শিষ্যটি কড়া গলায় বলল, অসম্ভব, গুরুদেব কখনোই কাউকে নিজের সঙ্গে যাওয়ার অনুমতি দেন না। সাধু তাকে হাত দেখিয়ে থামার ইঙ্গিত করলেন। তারপর বললেন, তুই ওকে বলে দে। আর তুমি বলো, কেন যেতে চাও আমার সঙ্গে? বিনীত গলায় বললাম, গুরুদেব, সংসারের মায়ায় জড়িয়ে পড়ে সাধনার পথে খুব একটা দূর যেতে পারিনি, কিন্তু জানার আগ্রহ কখনোই হারাইনি। আপনার সঙ্গী হয়ে এই পথটাকে আরেকটু এগিয়ে দেখতে চাই, জানতে চাই আপনি কিভাবে এই অপশক্তিদের মোকাবিলা করেন। আপনার আশীর্বাদ পেলে নিজেকে আরেকটু প্রস্তুত করতে পারব, সেটাই আমার প্রাপ্তি হবে। এক্ষেত্রে একটি কথা না বললেই নয়। দীক্ষা লাভের পর গুরুদেব আমাকে বলেছিলেন, সংসারের টান তোর সাধনাকে খুব দূর পর্যন্ত নিয়ে যেতে দেবে না, কিন্তু তোর মধ্যে যে আগ্রহ সেইটুকু ধরে রাখিস। মনে রাখিস, শুধু শ্মশান আর যজ্ঞে নয়, জ্ঞানের মাধ্যমেও সাধনা হয়। তুই চেষ্টা করে যাস, একদিন তোর পথ আপনিই খুলে যাবে। এই কথাগুলো আমার মনের মধ্যে আজও রয়ে গেছে। আমি তাই থেমে থাকিনি। সংসারের ভিতরে থেকেও চেষ্টা করেছি জ্ঞান আর চেতনার মধ্যে দিয়ে নিজের সাধনার পথ খুঁজে নিতে। তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, তোমার শরীরের চারপাশে যে বলয় রয়েছে তাতে বোঝা যায় সূর্যগ্রহণের সময়ে তোমার দীক্ষা হয়েছিল, তাই তো? মাথা নেড়ে বললাম, আগে গুরুদেব। তিনি বললেন, বেশ, কাল তবে ভোর হওয়ার আগেই এখানে চলে এসো, কিন্তু মনে রেখো, কেউ যেন কিছু জানতে না পারে। আমরা সকালেই রওনা হব। বিস্মিত গলায় বললাম, আপনি আমাকে সত্যি সঙ্গে নেবেন গুরুদেব? তিনি একটু বিরক্ত ভঙ্গিতে হেসে বললেন, বললাম তো, মেলা প্রশ্ন করো না, এবার এসো। বাড়ি ফিরতেই দেখি প্রসাদ বারান্দায় চুপচাপ বসে যেন আমার ফেরার অপেক্ষাতেই ছিল। কিন্তু এতক্ষণ কোথায় ছিলি তুই? সেই যে হাট থেকে আমাকে একা পাঠিয়ে দিলি, তারপর আর কোনো খোঁজ নেই। জুতো জোড়া একপাশে খুলে রেখে সামনের বারান্দায় বসে বললাম, হঠাৎ এক সাধুর সঙ্গে দেখা হয়ে গেল। বেশ অদ্ভুত লোক। কথায় কথায় সময় কেটে গেল। কাল ভোরেই একটু বেরোতে হবে, বুঝলি? একটা ছোটোখাটো দরকারি কাজ পড়ে গেছে। প্রসাদের মুখ গম্ভীর হয়ে উঠল। কপাল কুঁচকে বলল, আরে আবার কোথায় যাচ্ছিস? না না, এখন কোথাও যাওয়া হবে না। এসে বললাম, আমার যাওয়াটা খুব দরকার রে। তুই তো জানিস সাধনার টান উপেক্ষা করার ক্ষমতা আমার নেই। তবে চিন্তা করিস না, কদিনের মধ্যেই ফিরে আসব। তখন আরও কিছুদিন এখানেই থাকব, আর তারপর একসাথে কলকাতায় ফিরব। প্রসাদ খানিক অনিচ্ছা মেশানো কণ্ঠে বলল, কিন্তু ভোরেই যাবি? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি ফিরতে পারবো। আর শোন, কেউ যদি কিছু জিজ্ঞেস করে সত্যি কথা বলিস না, বলবি একটা জরুরি কাজে আমাকে যেতে হয়েছে। সেদিন আর খুব বেশি রাত পর্যন্ত জাগলাম না, কারণ সেই সাধু স্পষ্টভাবে বলে দিয়েছিলেন সূর্য ওঠার আগেই আমাকে তার কাছে পৌঁছাতে হবে। তাই হালকা খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। কিন্তু ভোর রাতের দিকে
এক অদ্ভুত দুঃস্বপ্নে আমার ঘুমটা ভেঙে গেল। কিশোরী মাঝপথে প্রশ্ন করল, কি স্বপ্ন ঠাকুরমশাই? আমি দেখলাম চারিদিকে ঘন অন্ধকারে ঢাকা, শুধু মাঝখানে কয়েকটা যজ্ঞ কুণ্ডে আগুন জ্বলছে। কুণ্ডগুলোর ভেতরের সেই আগুন বড়ই অদ্ভুত, না কমছে না বাড়ছে, বরং এক রকম স্থিরতায় জ্বলছে। আগুনের আলোয় যেটুকু দেখা যায় তাতে স্পষ্ট দেখতে পেলাম যজ্ঞকুণ্ডের এক পাশে বসে রয়েছি আমি, এবং ঠিক উল্টো দিকে যে অবয়ব বসে আছে সেও একেবারে আমার মতোই দেখতে, কিন্তু আমি নই। মিশ্রিত কণ্ঠে বললাম, সে আপনার মতো দেখতে, কিন্তু কিভাবে? তারানাথ এক মুহূর্ত থেমে বলল, ওই যে বললাম, সে আমার মতো হলেও আমি নই, বরং তার সারা শরীর কুচকুচে কালো, যেন অন্ধকারের ভেতর থেকে উঠে এসেছে, আর চোখ দুটো নিকষ গাঢ় রাতের মতো। অদ্ভুত ভঙ্গিতে এক দৃষ্টে সে আমার দিকে তাকিয়ে রয়েছে। চমকে উঠে প্রশ্ন করলাম, কে তুমি? অদ্ভুত হেসে ভারী গলায় বলল, আমি তারানাথ। বিস্মিত গলায় বললাম, অসম্ভব, এই জগতে তারানাথ একজনই, আর সে আমি। আমার কথাটা শুনে সে অট্টহাসি হেসে উঠে বলল, তুই শুধু বাহ্যিক আবরণ মাত্র, কিন্তু আমি সেই সত্তা যাকে ছাড়া তোর অস্তিত্ব নেই। তুই একদিন হারিয়ে যাবি, কিন্তু আমি থেকে যাব, আমি থেকে যাব। কি বলতে চাইছিস? আর কে তুই? আমার কথার কোনো উত্তর না দিয়ে সে আচমকা আমার দুহাত চেপে ধরল। তার স্পর্শে এক তীব্র বিদ্যুৎ প্রবাহ ছড়িয়ে পড়ল সারা শরীর জুড়ে। তারপর চারপাশ থেকে ভেসে এলো শত শত কণ্ঠে উচ্চারিত সেই মন্ত্রধ্বনি। আগুনের শিখা মুহূর্তে এতটাই উঁচু হয়ে উঠল যেন আকাশ ছুঁতে চাইছে। তার আলোয় চারপাশে নড়ে উঠল অসংখ্য ছায়া। আমি দেখলাম তারা আমাকে কেন্দ্র করে আমার চারিদিকে ঘূর্ণির মতো পাক খেতে শুরু করেছে। তারপর হঠাৎ সব নিস্তব্ধ, আগুন নিভে গেল, কণ্ঠস্বর থেমে গেল, অন্ধকার যেন আগের চেয়ে আরো ভারী ঠেকল। আর ঠিক সেই মুহূর্তে ঘুমটা ভেঙে গেল আমার। চোখ খুলতেই দেখলাম সারা শরীর ঘামে ভিজে উঠেছে। জানলা দিয়ে বাইরে তাকাতেই দেখি পূবের আকাশে এক টুকরো লাল আভা। সূর্যোদয়ের খুব বেশি সময় বাকি নেই। তাড়াতাড়ি স্নান সেরে নিয়ে পোশাক বদলে তৈরি হয়ে নিলাম। প্রসাদের সঙ্গে দেখা করে তাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। কাঁচা রাস্তা ধরে হাটের সীমানায় পৌঁছতেই দেখি বটগাছের পাশে মাটির বেদিতে বসে রয়েছেন সেই সাধু। আমাকে আসতে দেখে তিনি হাসি মুখে বললেন, আয় আয়, আমি তোর আসার অপেক্ষাতেই ছিলাম, আয়। বললাম, গুরুদেব, এত সকাল সকাল বেরোনোর কারণ? গ্রামটা কি অনেক দূরে? তিনি মুখে কিছু বললেন না, শুধু মাথা নাড়লেন। আমি কৌতূহল মেশানো গলায় বললাম, এতটা পথ আমরা যাব কিভাবে? সাধু বললেন, আমি সব ব্যবস্থা করে রেখেছি, সামনে তাকিয়ে দেখ। আমি ওনার কথা মতো সামনের দিকে তাকাতেই দেখলাম গরুর গাড়ি নিয়ে এক ছোকরা আমাদের দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই সেই গাড়িটি আমাদের সামনে এসে থামতেই গুরুদেব ইশারায় আমাকে বসতে বললেন। আমি উঠে বসলাম। ভোরের আলো তখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। একে একে মাটির বাড়ি, ধানের জমি সমস্ত ফেলে আমরা এগিয়ে যেতে লাগলাম। আমি চালকের উদ্দেশ্যে বললাম, আলোকদিহি আর কত দূর? কোনো জবাব এলো না। আবারও একই প্রশ্ন করলাম, কিন্তু না, এবারেও সে কোনো উত্তর দিল না। দু একটা কথা বলেও যখন দেখলাম সাড়া মিলছে না,
তখন এক প্রকার বাধ্য হয়েই চুপ করে গেলাম। একের পর এক গ্রাম পেরিয়ে যখন পাহাড় দিঘি গ্রামে পৌঁছালাম, তখন থেকেই পথটা বেশ কঠিন হতে আরম্ভ করল। মাটির রাস্তা, মাঝে মাঝে পাথুরে ঢাল, সামনের দিকে এক টানা পাহাড় উঠে গেছে, চারপাশটা ঘন সবুজে ঘেরা। এদিকে তেমন একটা মানুষের দেখা মেলে না। সাধুজি নিজের সঙ্গে আনা কিছু শুকনো খাবার আমাকে দিলেন, ওই সামান্য একটু চিঁড়ে আর মিষ্টি। সকাল থেকে কিছুই খাইনি, তাই এক নিঃশ্বাসে সবটুকু খেয়ে ফেললাম। কিন্তু খাওয়ার পরেই হঠাৎ অনুভব করলাম পেট ভরার বদলে উল্টে যেন খিদেটা আরো বেড়ে গেল। শেষমেশ বেশ অনেকটা পরিমাণ জল খেয়ে ক্ষুধা মেটানোর চেষ্টা করলাম। ঠিক দুপুরের পর পাহাড়ের ঢালে নামতে নামতে একটা ছোট্ট শান্ত গ্রাম চোখে পড়ল। ওটাই আলোকদিঘি। আলোকদিঘি খুব একটা বড় গ্রাম নয়। পাহাড়ের গায়ে টানা সরু পাথুরের রাস্তা ধরে এগোলে চোখে পড়ল কয়েকটা মাটির বাড়ি, একতলা, খুপড়ির মতো, লালচে রঙের মাটিতে গাঁথা, ছাদের উপর শুকনো খড়ের আস্তরণ। গ্রামের মধ্যেখানে একটা ছোট্ট মাঠ, যেখানে সকালে এবং বিকেলে গ্রামের লোকেরা গরু ছাগল ইত্যাদি চড়ায়। আর ঠিক মাঠের পাশেই রয়েছে একটা ভাঙা মন্দির। শুনেছিলাম এক সময় নাকি অনেক ধুমধাম করে পূজা হলেও আজ সেখানে কেউই যায় না। গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গেই আবারও একটা তীব্র পচা গন্ধ আমার নাকে এলো। দেখলাম বেশিরভাগ বাড়ির দরজা জানলাই বন্ধ। হঠাৎ প্রসাদের বলা সেই ছেলেটার কথাটা মনে পড়ে গেল। এই গ্রামটা খুব একটা বড় না হলেও মানুষের সংখ্যা কিন্তু নেহাত কম নয়, কিন্তু তবুও যেন জনশূন্য। রাত নামতেই সারা গ্রাম অন্ধকারে ঢেকে গেল। শুধু কিছু বাড়ির ভেতর থেকে কুপির ক্ষীণ আলো জ্বলতে দেখতে পেলাম। আমরা তখন আলোকদিঘির মূল রাস্তা ছেড়ে বাম দিকের একটা সরু পথ ধরেছি। সাধুজি বললেন, এদিককারই কোনো বাড়িতে আমার থাকার ব্যবস্থা করতে হবে। কিছুটা এগোতেই নজর এলো একটা পুরানো কিন্তু পরিচ্ছন্ন মাটির বাড়ির। আমি গাড়ির চালককে সেখানেই থামতে বললাম। পাশে থাকা থলেটা কাঁধে নিয়ে জামার ভাঁজ থেকে টাকাটা বের করে তার দিকে এগিয়ে দিলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, সে টাকাটা না নিয়েই চুপচাপ মুখ ফিরিয়ে নিল এবং ধীরে ধীরে অন্ধকার পথ ধরে দূরে মিলিয়ে গেল, যেন সে আদৌ কোনো অর্থের বিনিময়ে আমাকে এখানে নিয়ে আসেনি, বরং তার দায়িত্ব ছিল আমাকে গন্তব্যে পৌঁছে দেওয়া। মনে মনে ভাবলাম, হয়তো ভবানন্দ সাধু আগেই ভাড়া মিটিয়ে দিয়েছিলেন। তাই ব্যাপারটা নিয়ে বেশি না ভেবে বাড়িটার দিকে এগিয়ে গেলাম। দেখলাম দেউড়ির পাল্লাখানি অর্ধেকটা খোলা, তার ভিতর দিয়ে দেখা যাচ্ছে দাওয়ায় বসে আছেন এক মাঝবয়স্ক পুরুষ, তার স্ত্রী এবং এক সদ্য বিবাহিতা যুবতী, সম্ভবত বাড়ির নতুন বউ। বাইরের ফটকটা বাঁশ আর কাঠ দিয়ে তৈরি, পুরনো হলেও মজবুত। ফটক পেরিয়ে দেউড়ি, তার দুপাশে অল্প জায়গা। একদিকে একটা পাথরের পিঁড়ি রাখা, অন্যদিকে এক কোণে শুকনো গাছের ডাল, কাঠ এইসব গুছিয়ে রাখা হয়েছে। দেউড়ির পরেই উঠোন, যেটাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে একতলা মাটির ঘরগুলো। উঠোনের ঠিক এক কোণে একটা পুরনো কুঁয়ো, তার পাশে দুটো তুলসী গাছ আর ছোট্ট একটা পাকা চাতাল। দাওয়াটা সামান্য উঁচু করে বানানো, সেখানে পুরনো কাঠের পিঁড়ি পাতা, ওপরে নতুন একখানি বিছানার চাদর বিছানো আছে। চালাটা সিঁদুরের রঙের খড় দিয়ে ছাওয়া। আমি এবং ভবানন্দ সাধু বাড়ির উঠোনে পা দিতেই সেই বাড়ির কর্তা এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কে ওখানে? কি চাই? আমরা আসলে গ্রামে গ্রামে ঘুরে ভজন কীর্তন করে থাকি, অনেকটা দূর থেকে এসেছি। আজ রাতটুকু যদি থাকবার বন্দোবস্ত করে দিতেন। আমরা ব্রাহ্মণ। তিনি দুহাত জোড় করে প্রণাম জানিয়ে বললেন, এ তো আমাকে পরম সৌভাগ্যের কথা ঠাকুর মশাই। আমার নাম গোপালচন্দ্র রায়। আর শুধু আজ রাতটুকু কেন, আপনারা চাইলে যতদিন ইচ্ছে এখানে থাকতে পারেন। আমি ভাবলাম এ তো মেঘ না চাইতেই জল। বললাম, আপনাদের কোনো অসুবিধা হবে না তো? আরে এ কি বলতেছেন ঠাকুর মশাই, ব্রাহ্মণ মানুষের পা পড়লে গৃহকান শুদ্ধ হয়ে যাবে।
কথা বলতে বলতেই হঠাৎই থমকে গেলেন তিনি। এক মুহূর্ত চুপ করে থেকে খানিকটা নিচু গলায় বললেন, কিন্তু এইখানে সত্যিই থাকবেন তো? মানে এ গায়ে যা ঘটতেছে তাতে কেউই আর রাত কাটাইতে চায় না এখানে। তাকে আশ্বস্ত করে বললাম, চিন্তা করবেন না, এই গ্রামের মোড়ল মশাই আমাদের আসার জন্য অনুরোধ করেছিলেন, তাই আমরা এসেছি। আমার সেই কথাখানা শুনে যেন গোপাল মশাইয়ের বিস্ময়ের শেষ রইল না। ভূত দেখার মতো চমকে উঠে তিনি বললেন, মোড়ল মশাই মানে আপনারা গদাধর রায়ের কথা বলতেছেন? আজ্ঞে। তিনি এখানে আসার অনুরোধ করেছিলেন? আমি মাথা নাড়ালাম। উনি অদ্ভুত দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে থেকে হঠাৎই প্রণাম করতে উদ্যত হলে আমি তাকে থামিয়ে বললাম, এ কি, আপনি এসব কি করছেন? তিনি বললেন, আপনি সত্যি মহাপুরুষ ঠাকুর মশাই, আসেন আসেন আসেন, আমি আপনাকেও ঘরে লইয়া যাইতেছি। গৃহস্থ আমাদের বাড়ির পূর্ব দিকের ঘরের সামনে নিয়ে এলেন। বেশ বড় মাপের ঘরটি, মাটির দেওয়াল সাদা রং করা, দুদিকে দুটি কাঠের খোলা জানালা। ঘরটা বাইরে থেকে যেমন সাধারণ, ভেতর থেকে তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন। দোরগোড়ায় নতুন চাটাই পাতা। ঘরের এক কোণে রাখা ছিল নতুন দুটি মোটা তোষক, সঙ্গে ধবধবে সাদা চাদর ও পরিপাটিভাবে ভাঁজ করা ধুতি পাঞ্জাবি। গোপাল মশাই নতুন একটি লণ্ঠনখানিতেও তখনই রাতের জন্য কেরোসিন ভরে রাখলেন। ঘরের ডান দিক বরাবর জানলার পাশে কাঠের বড় জলচৌকির ওপর রাখা ছিল কিছু শালপাতার বাসন এবং একটি মাটির কলসি। বেশ বুঝতে পারলাম গোপাল মশাই আমাদের আতিথেয়তার কোনো অভাব রাখেননি। যদিও বাইরে থাকাকালীন কোনো গৃহস্থের বাড়িতে রাত্রি যাপন করতে হলে আমি নিজের রান্না নিজেই করে থাকি, আর এক্ষেত্রেও ভবানন্দ সাধু আগেই বলে দিয়েছিলেন কোনোভাবে এই গ্রামের কারোর গৃহের অন্ন গ্রহণ করা যাবে না, বরং আমরা নিজেরাই রান্না করব। সেই কথাটি গোপাল মশাইকে বলতে তিনি আমাদের রান্নার ব্যবস্থাও করে দিলেন। হাত মুখ ধুয়ে ও পোশাক পাল্টে বাইরে আসতেই দেখি রান্নাঘরের খুপড়ির মধ্যে ইতিমধ্যেই চাল, ডাল, আলু, ঘি সবই এনে মজুত করে রাখা হয়েছে। এমনকি রান্নার জন্য প্রয়োজনীয় মশলা, কাঠ, কড়াই সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখা। আমি রাতের খাবারের জন্য চাল ধুতে যাব, এমন সময় বাড়ির বউটি নিজ হাতে দুটি নতুন কাঁসার থালা এবং জল রাখার ঘটি এনে ঘরের এক পাশে গুছিয়ে রাখল। তারপর বলল, আগে আর কিছু কি লাগবে ঠাকুর মশাই? রাতের রান্নাটা আমি নিজেই করব, তাই বললাম, না মা, আর কিছু লাগবে না। মেয়েটি আর কিছু না বলে চলেই যাচ্ছিল। আমি তাকে থামিয়ে বললাম, একটু দাঁড়াও। হ্যাঁ, কিছু কইবেন? তোমাকে দেখে ভীষণ চিন্তিত মনে হচ্ছে মা, কোনো সমস্যা হয়েছে কি? মেয়েটা খানিক ইতস্তত করে বলল, আগে আগে ঠাকুর মশাই, ওই আমাদের বাড়িতে। আমি স্পষ্ট দেখলাম মেয়েটার ঠোঁট দুটি কাঁপছে, চোখে সংকোচের ভাব। মনে হচ্ছিল সে কিছু একটা বলতে চাইছে কিন্তু পারছে না। ঠিক তখনই গোপাল মশাই সেখানে উপস্থিত হলেন এবং মেয়েটার দিকে তাকিয়ে একটু কড়া স্বরে বললেন, বৌমা, তুমি ঘরে যাও, যা লাগবো আমি দিমুকনে। বেশ বুঝতে পারলাম তিনি ইচ্ছে করেই সত্যিটা আড়াল করতে চাইছেন। মেয়েটা অসহায় দৃষ্টিতে একবার আমার দিকে তাকালো, তারপর নিঃশব্দে মাথা নিচু করে ভেতরের ঘরের দিকে চলে গেল। আমি আর কথা বাড়ালাম না। এমনিতেও অনেকটা পথ অতিক্রম করে এসেছি, শরীরটাও বেশ ক্লান্ত। তাড়াতাড়ি রান্না সেরে খেয়ে শুয়ে পড়ব, পরে সময় মতো সব জানা যাবে ভেবে আমি ভাতের হাঁড়িখানা চড়াচ্ছি। হঠাৎ তখন ভবানন্দ সাধুর কণ্ঠস্বর কানে এলো। কখন যে তিনি ঘরের বাইরে এসে দাঁড়িয়েছেন খেয়ালই করিনি। গম্ভীর গলায় গোপাল মশাইয়ের উদ্দেশ্যে তিনি বললেন, ওকে ঘরে পাঠিয়ে দিলে কেন? গোপাল মশাই একটু হকচকিয়ে গিয়ে বললেন, আগে আপনার কথাখানি ঠিক বুঝলাম না গুরুদেব। তোমাদের পরিবারে বেশ কিছুদিন যাবৎ
অলৌকিক ব্যাপার ঘটছে, কি তাই তো? গোপালচন্দ্র মশাই একটু ইতস্তত বোধ করলেন। আসলে ওই, তুমি যে কিছু বলতে চাইবে না সেটা আমরা ঠিক বুঝতে পেরেছিলাম, তাই তারানাথ তোমার বৌমার কাছ থেকে সে বিষয়েই জানার চেষ্টা করেছিল, কিন্তু তুমি তাকে সত্যিটা বলতে না দিয়ে ঘরে পাঠিয়ে দিলে। মনে রেখো, সমস্যা লুকিয়ে রাখলে সেটা কিন্তু আরও বাড়তে থাকে, আর তাতে উপকার নয় বরং ক্ষতিই হয়। গোপাল মশাই যেন এবার খানিক ভয় পেলেন। তিনি হাত জোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন, আমাকে ক্ষমা করে দেবেন গুরুদেব, আমি আসলে আপনাকে বিব্রত করতে চাই নাই। আপনারা আমাকে অতিথি। আপনি নিশ্চিন্তে আমাদের বলতে পারেন মশাই, হয়তো আমরা আপনাকে সাহায্য করতে পারব। তিনি আমার পাশের কাঠের পিঁড়িটাতে বসে নিচু গলায় বললেন, আগে ঠাকুর মশাই, আপনারা যখন কইতেছেন তখন কই, এই মাঘেই আমার ছেলের বিয়া দিছি। বউখানা মিষ্টি মাইয়া, আমাকে খুব খেয়াল রাখে। ছেলে বউ নিয়া খুশিতেই দিন কাটাইতেছিলাম। ভাবছিলাম বুঝি ঈশ্বর এবার শান্তি দিচ্ছেন, কিন্তু সেই সুখ বেশি দিন টিকল না বামন ঠাকুর। হঠাৎ কইরা ছেলেটা একদিন ভীষণ অসুস্থ হইয়া পড়ল। গায়ে জ্বর, হুঁশ নাই, চোখগুলো কেমন যেন ঘোলাটে হয়ে গেছিল। কবিরাজ ডাকলুম, কিন্তু তার ওষুধে কোনো কাজ হয় নাই। তখনই ভাবলুম গ্রামের ঠিক বাইরে যে স্বাস্থ্যকেন্দ্রটা আছে সেইখানে লইয়া যাবো। সেই মতো নিয়েও গেলুম। ছেলেটা 1-2 রাত ছিল। আমি স্বাস্থ্যকেন্দ্রের বাইরের ঘরখানায় থাকতুম। 2 দিনের ভেতর ছেলের জ্বর সাইরা গেল। ডাক্তারবাবু কইলেন কিছুদিনের মধ্যেই ঠিক হইয়া যাবে। তাই ছেলেকে নিয়ে বাড়ি ফিরলুম। প্রথম তেমন কিছু টের পাই নাই, ভাবলুম শরীর দুর্বল তাই চুপচাপ থাকে। কিন্তু 2 দিন না যাইতেই দেখিলুম ছেলেটার চোখে মুখে কেমন একটা যেন বদল ঘটে গেছে। সারাদিন নিজেকে ঘরের মধ্যে আটকায় রাখে, বাইরেও বেরোয় না। আমি একবার চেষ্টা করেছিলুম, কিন্তু আমার দিকে এমন দাঁত মুখ খিচিয়ে আসছিল যে তারপর থেকে ও ঘরের দরজা আমরা কেউ খুলি না। আমি প্রশ্ন করলাম, একবার কি দেখা যাবে? দেখতে পারেন বই কি ঠাকুর মশাই, তবে আমাকে খুব ভয় করে, তাই দরজা জানালা খোলার সাহস পাইনি। কিন্তু রাত বাড়লেই দেখবেন ও নিজে থাইকা বাইরে আইছে। ভবানন্দ সাধু বললেন, তাহলে রাতের অপেক্ষায় করা যাক। তোমার আপত্তি নেই তো তারানাথ? ঘণ্টাখানেকের মধ্যেই রান্না সেরে ফেলেছিলাম। খুব বেশি কিছু না, ভাত, একটু ডাল আর 2 ধরনের ভাজা। গ্রামের শুকনো ডাল দিয়ে আগুনটা ভালোই ধরেছিল, তাই খুব একটা সময় লাগেনি। ভবানন্দ সাধুকে খাবার বেড়ে দিয়ে আমিও খেয়ে নিলাম। সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি, তাই খিদেও পেয়েছিল বেশ। যতটুকু রান্না করেছিলাম তাতে দুজনের পেট ভরারই কথা। কিন্তু খাওয়ার পর যখন বাসন গুছোতে যাব, দেখি ভাতের হাঁড়ির ভেতরে তখনও একজনের মতো ভাত রয়ে গেছে। আমি থমকে গেলাম। এমন তো হওয়ার কথা নয়, তবে কি ভুল করে একটু বেশি রান্না করে ফেলেছি? ভাবতে ভাবতে বাসনগুলো নিয়ে চলে গেলাম কলতলায়। কিন্তু গিয়ে দেখি সাধুর থালাগুলো সেখানে নেই। হয়তো অন্যমনস্কভাবে রান্নাঘরে ফেলে এসেছে ভেবে ফিরে গিয়ে দেখি তার বাসনগুলো ধুয়ে ঠিকঠাক করে সেখানেই রাখা, কিন্তু আমি তো ধুইনি। মনের ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। হঠাৎই গোপালচন্দ্র মশাই আমার সামনে এসে বললেন, ঠাকুর মশাই, বাইরে আহেন, প্রতাপ ঘরের দরজাখান খুলছে। তাড়াতাড়ি গামছায় হাত মুছে ভবানন্দ সাধুকে ডাকতে গেলাম, কিন্তু যেতেই দেখলাম শোয়ার ঘরটা ফাঁকা। এইমাত্র তো তিনি সেইখানেই ছিলেন, আর এইটুকু সময়ের মধ্যে কোথায় বা যাবেন? হঠাৎ মনে হলো তিনি কোনোভাবে প্রতাপের ঘরের দিকে যাননি তো। গোপাল মশাইয়ের পেছন পেছন সেই ঘরটার কাছাকাছি যেতেই দেখতে পাই ভবানন্দ সাধু উঠোনের এক কোণায় লুকিয়ে প্রতাপকে লক্ষ্য করে চলেছেন। আমি সময় নষ্ট না করে তার দিকে এগিয়ে গেলাম। আমাকে দেখেই তিনি বললেন, তোমারই আসার অপেক্ষায় ছিল। আপনি কখন এখানে এলেন? আপনি তো ঘরের মধ্যেই ছিলেন।
হ্যাঁ, কিন্তু মনটা অস্থির লাগছিল, তাই আমি একটু বাইরে বেরিয়েছিলাম। তখনই গোপালকে দেখলাম হন্তদন্ত হয়ে আমাদের ঘরের দিকে আসছে। আমি বুঝতে পারলাম নিশ্চয়ই ওর ছেলে বাইরে বেরিয়েছে। তাই আমি ওর উপর নজর রাখতেই এখানে দাঁড়িয়েছিলাম। জানতাম তুমি ঠিক এখানে আসবে। সেই রাতেই আমি আর সাধুজি দুজনেই নিজের চোখে দেখলাম গোপাল মশাইয়ের ছেলে প্রতাপ চুপি চুপি ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে গেল। আমরা রান্নাঘরে দরজার কাছে পৌঁছতেই দেখতে পেলাম সে সমস্ত বাসনপত্র এলোমেলো করে কি যেন খুঁজছে। এরপর যেটা হাতের সামনে পেল তাই দু হাতে তুলে খেতে লাগলো। চাল, ডাল, শুকনো তরকারি, এমনকি বেঁচে যাওয়া খাবারগুলো এমনভাবে খাচ্ছিল যেন বহুদিন কিছু জোটেনি। খাওয়া শেষ হলেও সে হাত মুখ কিছু না ধুয়েই উঠে পড়ল। তারপর ধীরে ধীরে বাড়ির উত্তর দিকের খোলা জমিটার দিকে এগিয়ে গেল। বিষয়টার গাম্ভীর্য আঁচ করে গোপাল মশাইয়ের দিকে তাকিয়ে বললাম, আপনি ঘরে ফিরে যান, আমরা দেখছি। এরপর এক মুহূর্ত দেরি করলাম না। আমি এবং ভবানন্দ সাধু নিঃশব্দে তার পিছু নিলাম। গিয়ে দেখি ছেলেটা মাটির উপর ঝুঁকে বসে দু হাতে মাটি আর ছোট ছোট পাথর তুলে মুখে পুড়ছে। তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না, যেন কেউ তাকে সম্মোহিত করে রেখেছিল। কিছুক্ষণ পর আবারও সে উঠে দাঁড়ালো আর কোথা থেকে যেন একটা ধারালো পাথর তুলে নিয়ে এলো এবং নিজের বাঁ হাতে বারংবার আঘাত করতে লাগলো, ঠিক যতক্ষণ পর্যন্ত না রক্ত বের হয়ে আসে। আমি স্পষ্ট দেখলাম সেই রক্ত দিয়ে ও নিজের চারপাশে একখানা বৃত্ত আঁকল। তারপর চোখ বন্ধ করে বসে পড়ল বৃত্তের মাঝখানে আর একটা অদ্ভুত ভাষায় মন্ত্র জপতে লাগল এবং পাগলের মতো এদিক ওদিক মাথা ঘোরাতে লাগল। ভবানন্দ সাধু আমাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, কি মনে হচ্ছে? ব্যাপারটা তো বেশ গম্ভীর গুরুদেব। এই মন্ত্র আগে কোথা শুনেছি বলেও তো মনে হচ্ছে না। ঠিক বলেছ, এ অতি প্রাচীন নিষিদ্ধ মন্ত্র। খুব বেশিক্ষণ সেখানে দাঁড়িয়ে না থেকে আমরা ফিরে এলাম। গোপাল মশাই আমাদেরকে আসতে দেখে চিন্তিত গলায় বললেন, কি বুঝলেন ঠাকুর মশাই? ছেলেটারে কি সত্যি ভূতে ধরেছে? আপনি এত ঘাবড়াবেন না, না হলে শক্ত হাতে পরিস্থিতিকে সামাল দেওয়া যাবে না। দেখুন, আমি নিশ্চিত যে ওকে কোনো ভূতে ধরেনি, তবে অশুভ কোনো শক্তির প্রভাব নিশ্চয়ই পড়েছে। যাকে অনেক রাত হয়েছে, আপনি শুয়ে পড়ুন, আমি দেখছি কি করা যায়। আমরা নিজেদের ঘরে ফিরে এলাম। পরিপাটিভাবে তৈরি বিছানার ওপর বসতেই সাধু বলল, এবার তোমার প্রশ্নের উত্তর আমি দেব তারানাথ। এরপর সাধু যা বললেন তা সংক্ষেপ করলে কিছুটা এমন দাঁড়ায়। তন্ত্রের শাখা প্রশাখা যে কতদূর বিস্তৃত তা আজও বলা সম্ভব নয়। কেউ খোঁজে মোক্ষ, কেউ খোঁজে শক্তি। তবে একবার তিনি এমন কারো সন্ধান পেয়েছিলেন যে তন্ত্র জগতের সবচাইতে নিম্ন অপশক্তিকে আহ্বান করেছিল। তার নাম ছিল অশ্বঘোষ। তিনি নিজেকে নিম্ন মার্গের ক্রিয়াতে এতটাই নিয়োজিত করেছিলেন যে শাস্ত্রে তার তন্ত্রচর্চা উল্লেখ পর্যন্ত করা হয়নি। অশ্বঘোষ ছিলেন একজন অঘোর, যিনি তান্ত্রিক ক্রিয়ার সবচাইতে নিম্ন ক্রিয়া ছায়াবৃত্ত তন্ত্রের সূচনা করেছিলেন। তার বিশ্বাস ছিল ছায়ার উপস্থিতি শুধুমাত্র আলোতে নয়, বরং অন্ধকারেও থাকে, শুধুমাত্র আমরা তা দেখতে পাই না। মানুষের জন্মের সঙ্গেই একটি ছায়া জন্ম নেয়, যা তার সমস্ত অপরাধ, ইচ্ছা, গোপন লোভ এবং অপূর্ণ বাসনার ধারক হয়ে থাকে। মৃত্যুর দিন পর্যন্ত সেই ছায়াই মানুষকে নিঃশব্দে অনুসরণ করে। কোনোভাবে ছায়াকে যদি তন্ত্রের মাধ্যমে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করা যায়, তাহলে অন্তর্জগতে প্রবেশের পথ খুলে যায়। অশ্বঘোষ তার এই সাধনার জন্য দিন রাত এক করে দিয়েছিলেন। অবশেষে 11 বছর যাবৎ একটানা সাধনার পর
কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে তিনি নিজের ছায়াকে একটি কালো রক্তের বৃত্তের মধ্যে আহ্বান করেন। কথিত আছে সেই রাতে তিনি নিজের ছায়াকে বশে আনতে সক্ষম হন, কিন্তু ঠিক পরদিন তার শিষ্যরা তাকে মৃত অবস্থায় খুঁজে পায়। তবে আশ্চর্যজনকভাবে তার মৃতদেহের কোনো ছায়া ছিল না, শুধুমাত্র এক পাশে এক গোল রক্তবৃত্ত আঁকা ছিল। এই কারণেই উচ্চমার্গের সাধকরা তার নাম তন্ত্রের জগৎ থেকে মুছে দেন এবং ছায়াবৃত্ত তন্ত্রকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সকালবেলা ঘুম ভাঙল বাইরে থেকে আসা হট্টগোলের কারণে। বেরিয়ে দেখি গোপাল মশাই কিছুটা দূরের একটা বাড়ির দিকে তাকিয়ে রয়েছেন। জিজ্ঞেস করলাম, সকাল সকালে তো হই হট্টগোল হচ্ছে কেন? গোপাল মশাই কিছু বলতে পারার আগেই শুনতে পেলাম, প্রশ্ন করলাম, কি হয়েছে? উনি এভাবে কাঁদছেন কেন? গোপাল মশাই দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, কি আর কই ঠাকুর মশাই, সেই একই রোগ। সারাদিন নিজের ঘরে বন্দি কইরা রাখে, আর রাত হইলেই কোথায় জানি চইলা যায়। শুনলাম কাল সারা রাত নাকি ঘরে ফেরে নাই। আমি আর কথা বাড়ালাম না। ঘরে ফিরে আসতেই দেখি ভবানন্দ সাধু জানলার ধারে দাঁড়িয়ে গম্ভীর দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছেন, যেন অদৃশ্য কোনো কিছুকে দেখছেন। আমি ঘরে ঢুকতেই তিনি বললেন, বিপদ এখন আর শুধু এই বাড়ির মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে। অবাক হয়ে বললাম, কি বলছেন কি গুরুদেব? তাহলে উপায়? উপায় আছে, তবে আগে জানতে হবে এর পেছনের কারণটা কি। যা শুনলাম তাতে এটুকু পরিষ্কার যে আক্রান্ত সবাই কোনো না কোনোভাবে সেই সেবা কেন্দ্রে চিকিৎসা করাতে গিয়েছিল, এবং তাদের প্রত্যেকেই পুরুষ। যদি আমরা কোনোভাবে সেই সেবা কেন্দ্রের ভেতরে ঢুকতে পারি, তাহলে হয়তো আমরা এর উৎস বা কোনো ইঙ্গিত খুঁজে পাব। তার জন্য আমাদের দরকার একজন অসুস্থ মানুষ, সেই একমাত্র আমাদের পৌঁছে দিতে পারবে। খুব বেশি অপেক্ষা আমাদের করতে হয়নি। সেই বিকেলেই গ্রামের এক যুবকের অসুস্থ হওয়ার খবর এসে পৌঁছালো আমাদের কাছে। তবে জানোই তো, কথায় আছে যে চাইলেই সবকিছু পাওয়া যায় না। আমাদের ক্ষেত্রেও তেমনটাই ঘটল। কোনোভাবেই তার বাড়ির লোক তাকে সেবা কেন্দ্রে নিয়ে যেতে রাজি নয়। কবিরাজকে ডেকে আনা হলো এবং তার ওষুধেই সে রাতের মধ্যেই সেরে উঠল। এইখানেই আমাদের প্রথম পরিকল্পনার সমাপ্তি সেখানেই ঘটল, আর আমরা আবারও নতুন কারোর অসুস্থ হওয়ার অপেক্ষাতে দিন গুনতে লাগলাম। কিশোরী মাঝপথে বলল, আচ্ছা ঠাকুরমশাই, চাইলে তো আপনি নিজেই রোগী সেজে যেতে পারতেন। তারানাথ বলল, পারতাম বই কি, এবং সেই পরিকল্পনার কথাই আমি ভবানন্দ সাধুকে বলেছিলাম, কিন্তু তিনি আমাকে মানা করে দিলেন। বললেন, যদি কোনো অঘোর বা তান্ত্রিক এসবের কারণ হয়ে থাকে, তাহলে তাদের পক্ষে আমার ক্ষতি করা অত্যন্ত সহজ হয়ে যাবে, এবং আমি কোনোভাবে অসুস্থ হয়ে পড়লে এই গ্রামকে কিন্তু রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে। সেই রাতে আহার ভক্ষণের পর্যায় শেষ করে যখন ঘরে ঢুকতে যাব, ঠিক সেই মুহূর্তে গুরুদেব হাতে একটি থলে নিয়ে বাইরে বেরিয়ে এলেন। জিজ্ঞাসা মেশানো গলায় বললাম, গুরুদেব, এত রাতে আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, শুধু আমি নই, তুইও আমার সঙ্গে যাবি, চলে আয়। ভবানন্দ সাধু উঠোন পেরিয়ে দেউড়ির দিকে যেতে লাগলেন। আমিও বিনা বাক্য ব্যয়ে তার পিছু নিলাম।
পাথুরে রাস্তা ধরে কিছু দূর এগোতেই মাঠের ঠিক মধ্যিখানে বেশ বড় মাপের একটি বৃত্ত চোখে পড়ল আমার। তিনি সেই বৃত্তের ভেতরে প্রবেশ করে সামনের আসনে আমাকে বসতে বললেন। আমিও তার কথা মতো সেই আসনের ওপর তার ঠিক বিপরীত দিকে বসলাম। সামনে তখন শুধুমাত্র একটি ক্ষীণ প্রদীপ জ্বলছিল। পাশে রাখা ছিল কাঁসর, ঘণ্টা আর একটা ভস্য ভর্তি পাত্র। ভবানন্দ সাধু বললেন, মনে রাখিস, আমি তোকে যে দায়িত্ব দিয়েছি তা মোটেও সহজ নয়। আমরা জানি না সেই সেবা কেন্দ্রের ভিতরে কিসের প্রভাব রয়েছে, তাই তোকে নিজেকে প্রস্তুত করতে হবে। আমি সশরীরে তোর সঙ্গে যেতে না পারলেও আমার চেতনা তোর সঙ্গেই যাবে। বিস্মিত গলায় বললাম, আপনার চেতনা? হ্যাঁ, আজ আমি তোকে এমন এক ক্রিয়া শেখাবো যার নাম আত্মা সংযম ক্রিয়া। এই ক্রিয়ার মাধ্যমে আমার চেতনা তোর সত্তার সঙ্গে জুড়ে যাবে। তখন সশরীরে উপস্থিত না থেকেও আগত কোনো বিপদ হতে আমি তোকে রক্ষা করতে পারবো। তুই এখনো নিজের আসল সত্তাকে চিনিসনি তারানাথ। তোর ভিতরে একটা তেজ আছে যেটা এখনো জেগে ওঠেনি। চোখ বন্ধ করে নিজের চক্রদের জাগিয়ে তোল। এইটাই এই ক্রিয়ার প্রথম পর্যায়। সাধনার প্রথম ধাপে তার আদেশ মতো পদ্মাসনে বসে চোখ বন্ধ করলাম। এরপর তিনি আমার কপালে 3টি আঙুল রেখে মন্ত্র জপ শুরু করলেন। সেই মন্ত্রের ধ্বনি আমার সারা শরীর জুড়ে এক অদ্ভুত কম্পনের সৃষ্টি করল। দ্বিতীয় পর্যায়ে তিনি নিজের ডান হাতটা আমার মাথার ঠিক পেছনে এবং বাম হাতটা আমার হৃৎপিণ্ড বরাবর স্পর্শ করালেন। মুহূর্তের মধ্যেই আমি অনুভব করলাম আমার হৃৎপিণ্ড যেন তার হৃৎপিণ্ডের সাথে একসঙ্গে স্পন্দিত হচ্ছে। আমি সেই স্পন্দন শুনতে পাচ্ছিলাম। মনে হলো ধীরে ধীরে আমার শরীরের মধ্যে যেন অন্য কেউ প্রবেশ করছে। তার উপস্থিতি আমি বেশ টের পাচ্ছিলাম। তবে তন্ত্রের সর্বশেষ ধাপে এসে সবচাইতে অদ্ভুত অভিজ্ঞতাটা হলো আমার। সাধু এমন এক বিশেষ মন্ত্র জপ শুরু করলেন যেটা পুরোপুরি গোপনীয়। আমি তার ভাষা এবং অর্থ বুঝতে না পারলেও তীব্রভাবে তার প্রভাবটা টের পেলাম। হঠাৎ শরীরটা প্রচণ্ডভাবে কেঁপে উঠল। আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, মাটিতে পড়ে গেলাম। তবে গুরুদেব আমার কাঁধে হাত রাখতেই ধীরে ধীরে সেই কম্পনও থেমে গেল। ভবানন্দ সাধু বললেন, আমার চেতনা এখন তোর ভিতরে আশ্রয় নিয়েছে। চাইলে তুই আমাকেও দেখতে পারবি তোরই ভিতর দিয়ে। আমি আর কিছু বলতে পারলাম না, শুধু অনুভব করলাম আমার ভিতরে এখন আরেকজনের চেতনা রয়েছে, যার জ্ঞান অভিজ্ঞতা আমাকে সাধনার পথে চালিত করবে। তবে গুরুদেবের একটা কথা আমি এখনো ভুলতে পারিনি। কি কথা? তারানাথ বলল, চেতনা সংযোগ তন্ত্র কোনো সাধারণ ক্রিয়া নয়, সেটা ছিল আত্মার সমর্পণ। তিনি বলেছিলেন তাঁর সেই চেতনা আমার জীবনের সমস্ত আগত বিপদের সম্ভাবনাকে আমার সামনে তুলে ধরবেন এবং নিজের সত্তর একটি অংশকে তিনি আমার মধ্যেই প্রতিস্থাপন করেছিলেন। আর সেই কারণেই বলতে পারো আমি এই বৈঠকখানায় থেকেও কারোর জীবনে আগাম ঘটতে চলা বিপদ সম্পর্কে সতর্ক করতে পারি। যাই হোক, দিন দুয়েক অপেক্ষার পর আবার খবর এলো নতুন একজন অসুস্থ হয়েছে। কিন্তু ততদিনে গোটা গ্রাম জুড়ে সেই আতঙ্ক এতটাই গাঢ় হয়ে উঠেছিল যে গ্রামবাসীরা কিছুতেই সেবা কেন্দ্রে যাওয়ার জন্য রাজি নয়। অবশেষে খানিক বাধ্য হয়েই আমি গোপাল মশাইকে ব্যাপারখানা দেখতে বললাম। তিনি ওই গ্রামের একজন অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি, সকলেই তাকে মান্য করে চলেন।
তাই একমাত্র এই বিষয়ে তিনিই আমাদের সাহায্য করতে পারবেন। গোপাল মশাই গ্রামবাসীদের উদ্দেশ্যে বললেন, তোমরা আমার কথাখানি মন দিয়ে শোনো। উনি আমাগো বিশেষ অতিথি, নিজে দায়িত্ব নিয়া শ্যামরে সেবা কেন্দ্রে লইয়া যাবে। তোমরা একেবারে চিন্তা করবা না, উনি থাকতে শ্যামের কোনো ক্ষতি হইব না। গোপাল মশাইয়ের অনুরোধে গ্রামবাসীরা যেন খানিক ভরসা পেল। তৎক্ষণাৎ তাকে সেবা কেন্দ্রে নিয়ে যাবার জন্য গরুর গাড়ির ব্যবস্থা করা হলো। তারানাথ একটু চুপ করলেন যে ঠিক সেই মুহূর্তেই একজন বৃদ্ধা মহিলা ওর সামনে এসে দাঁড়ালেন এবং অনুরোধ করলেন যেন ওর ছেলেটার কিছু না হয়। তারানাথ তখন তাকে বললেন, আপনি দয়া করে এভাবে বলবেন না। আমি যখন কথা দিয়েছি তখন ওর কিছুই হবে না। বাড়ির সামনের রাস্তাটিতে গরুর গাড়ি এসে দাঁড়াতেই তাকে ধরাধরি করে সেই গাড়ির ভেতরে শুইয়ে দেওয়া হলো। আমি এবং আরো দুজন ছেলে রওনা দিলাম সেবা কেন্দ্রের উদ্দেশ্যে। পাথুরে পথ দিয়ে অত্যন্ত সাবধানে গরুর গাড়িখানা এগোতে লাগলো সেবা কেন্দ্রের দিকে। পথের বাঁকে বাঁকে বেশ কিছু পাহাড়ি ঝর্ণা চোখে পড়ল। দুপাশে পাইন গাছের বন, ছোট ছোট পাহাড়ি ঝোপঝাড় এবং গুল্ম জাতীয় উদ্ভিদে ঘেরা পথ পেরিয়ে মিনিট 30 পর আমরা পৌঁছালাম সেবা কেন্দ্রের সামনে। সেবা কেন্দ্রটা বাইরে থেকে একেবারেই সাধারণ, পুরনো কাঠ আর ইটের গাঁথুনি দিয়ে তৈরি। একতলা লম্বাটে একটা বাড়ি, দুপাশে বারান্দা, মাঝখানে একটা বড় উঠোন। দেওয়ালের রং মলিন হয়ে গেছে, জায়গায় জায়গায় স্যাঁতস্যাঁতে দাগ। বোঝাই যায় যে জায়গাটা অনেক দিন সেভাবে মেরামত করা হয়নি। ভেতরে ঢুকতেই কেরোসিন আর পুরনো ওষুধের গন্ধ নাকে এলো। সামনের বারান্দা ধরে কিছুটা এগোতেই দেখলাম দুদিকে ঘরগুলো ভাগ হয়ে গেছে। ডান দিকে মহিলাদের জন্য এবং বাম দিকে পুরুষদের। একেবারে সাধারণ স্বাস্থ্যকেন্দ্র যেমনটা হওয়া উচিত ঠিক সেই রকম। পুরুষ রোগীদের জন্য বরাদ্দ ঘরে ঢুকতেই দেখলাম প্রায় সব খাটিয়াগুলোই ভর্তি। কেউ চুপচাপ শুয়ে রয়েছে আর কেউ বা বসে খবরের কাগজ পড়ছে। দুজন ডাক্তারও রয়েছেন দেখতে পেলাম, একজন বেশ বৃদ্ধ আর অন্যজন তরুণ। সেবিকারা রোগীদের সেবার কাজেই ব্যস্ত, কেউ জল দিচ্ছে, কেউ ওষুধ দিচ্ছে। কোথাও কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়ল না আমার। কিন্তু স্বাস্থ্যকেন্দ্রটা সবেমাত্র ঘুরে দেখতে শুরু করেছি, এমন সময় পিছন থেকে এক সেবিকা হঠাৎ বলল, ও কি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? শান্ত গলায় বললাম, আমার এক আত্মীয় খুবই অসুস্থ, তাকে নিয়ে এসেছি। কোন দিকে নিয়ে যেতে হবে তা তো জানি না, তাই পথ খুঁজছিলাম। তারে নিয়ে আসেন, আর এইখানে এভাবে ঘোরাঘুরি করা চলবো না, বুঝেছেন? আমি আর কথা বাড়ালাম না। শ্যামকে নিয়ে ভেতরের ঘরে শুইয়ে দেওয়া হলো। ডাক্তারবাবু এসে পরীক্ষা করে জানালেন, ওকে আজ রাতটা এখানে থাকতে হবে, কাল সকালে আপনারা নিয়ে যেতে পারেন। সেদিন সারা রাত আমি সেবা কেন্দ্রের বাইরের ঘরটায় কাটালাম। আশ্চর্যের বিষয়, সেই রাতে আমি তেমন অস্বাভাবিক কিছু লক্ষ্য করিনি। পরদিন সকালে শ্যামকে নিয়ে আমরা গ্রামে ফিরে এলাম। আমি তার ছেলেকে বলে রেখেছিলাম, যদি সে কোনো অদ্ভুত আচরণ করে তাহলে যেন অবশ্যই আমাকে খবর পাঠায়। দিন দুয়েক পর তার ছেলে আমাকে এসে জানালো যে শ্যাম একেবারেই স্বাভাবিক রয়েছে, কোনো রকম অদ্ভুত আচরণ তার মধ্যে লক্ষ্য করা যায়নি। এর একটাই অর্থ, সেই গ্রামের সেবা কেন্দ্রে চিকিৎসা করাতে যাওয়া সকলে তন্ত্রের শিকার হয়নি। আমি পড়লাম মহা ফাঁপড়ে। কি যে করব কিছুই ভেবে উঠতে পারছিলাম না। সেই শক্তিকে প্রতিহত করার মতো ক্ষমতা তখনও আমার হয়নি। বারান্দায় বসে এক মনে এসব কথাই ভেবে চলেছিলাম। তখনই ভবানন্দ সাধু এসে বললেন, আজ রাতটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অঘোর ক্রিয়ার প্রভাব সব চাইতে বেশি হয়।
আজ যদি আমরা তাদের অনুসরণ করি তাহলে এমন কিছু জানতে পারবো যা এখনো আমাদের চোখের বাইরে রয়েছে। সেই মতো সময়ের আগেই খাওয়া দাওয়া সেরে আমি, ভবানন্দ সাধু এবং গোপাল মশাই বারান্দায় বসে রইলাম। চারিদিক নিস্তব্ধ, কেবল পেঁচার ডাক শোনা যাচ্ছিল দূর থেকে। ওই সময় আমরা স্পষ্ট দেখতে পেলাম গোপাল মশাইয়ের ঘর থেকে প্রতাপ বেরিয়ে আসছে। তার গায়ে কাপালিকের মতো পোশাক, কালো কাপড়ে মুখখানি ঢাকা এবং কপালের ঠিক মাঝখানে রক্ত তিলক কাটা। কোনো দিকে না তাকিয়ে সে সম্মোহিত মূর্তির মতো সামনের দিকে এগিয়ে চলেছে। আমি আর ভবানন্দ সাধু চুপচাপ তাকে অনুসরণ করতে লাগলাম। দেখলাম গ্রামের অন্যান্য ঘর থেকে একে একে ছেলেরা বেরিয়ে আসছে। এরপর তারা গ্রাম পেরিয়ে সেই ভাঙাচোরা পুরনো মন্দিরটার সামনে গিয়ে দাঁড়ালো, যেটা বহু বছর ধরে বন্ধ হয়ে রয়েছে। তারা সেখানে পৌঁছতেই সেই ছেলেগুলোর মধ্যে থেকে একজন সেখানে একটা বিশাল অগ্নিকুণ্ড জ্বালিয়ে দিল এবং জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো। ওং প্রেতাস্মনি স্বাহা, ওং প্রেতাস্মনি স্বাহা, ওং প্রেতাস্মনি স্বাহা। তখনও সেই মন্ত্রের ভয়াবহতার ব্যাপারে আমার জ্ঞান ছিল না। আমি জানতাম না যে সেই মন্ত্রের দ্বারা নিজের আত্মাকে অপশক্তির কাছে আহুতি দেওয়া হয়, তাই তাকে বলে আত্মাহুতি মন্ত্র। মূলত কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রাত 12:41 থেকে ভোর 4:04 মধ্যে এই ক্রিয়া করতে হয়। তবে মাত্র একবারের প্রচেষ্টায় কখনো কেউ সফল হয় না। এইভাবে তাকে অন্তত 108টি কৃষ্ণপক্ষ ধরে এই সাধনা করতে হবে। তারপরই নিজের আত্মার বিনিময়ে এক অপশক্তিকে নিজের শরীরে আশ্রয় দেওয়া হয়। আমি তখন বিস্মিত চোখে দেখে চলেছিলাম সেই ছেলেটিকে ঘিরে বাকি সকলে বৃত্তাকারে দাঁড়ালো, আর তারপর শুরু হলো নৃত্য। না, শুধু নৃত্য নয়, একেবারে তাণ্ডব নৃত্য। কি ভয়াবহ সেই দৃশ্য! সকলের চোখে মুখে উন্মাদনার ছাপ। তারা অগ্নিকুণ্ডের চারপাশে ঘুরছে আর অদ্ভুত গলায় গর্জন করছে। সেই নাচ, সেই বীভৎস গর্জন শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ভবানন্দ সাধুর দিকে তাকালাম। দেখলাম তার দৃষ্টি গম্ভীর। নিচু গলায় আমাকে বললেন, অনেক বড় বিপদ আসতে চলেছে তারানাথ। আজ আমি নিশ্চিত তুই ছাড়া এই গ্রামকে কেউ বাঁচাতে পারবে না। চলো চলো আমরা ফিরে যাই, এখানে থেকে আর লাভ নেই। ভোর হলে ওরা নিজের ঘরে ফিরে যাবে। সেই রাতে আমার তেমন ঘুম হলো না। ভবানন্দ সাধুও জেগেই রইলেন। সকাল হতেই আমাকে আদেশ দিলেন যে গোপাল মশাইকে বলে আমি যেন সেই গ্রামের সেই সকল যুবকদের জন্ম সময় এবং তিথির তালিকা তৈরি করি। আমিও সময় নষ্ট না করে ওনাকে দায়িত্বটা দিতেই তিনি বিকেলের মধ্যে আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে গেলেন। তাতে চোখ রাখতেই দেখলাম নামের তালিকা 30 পার করে গিয়েছে। ভবানন্দ সাধু একে একে তাদের কুষ্ঠি বিচার করার পর বললেন, সর্বনাশ, এ তো সাংঘাতিক বিষয়। কি হয়েছে গুরুদেব? এদের সকলের জন্ম কৃষ্ণ 20 যোগে। কৃষ্ণ 20 যোগ? সে তো অত্যন্ত সাংঘাতিক তিথি। প্রতি 3 বছর অন্তর কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির এক বিশেষ লগ্নে জন্ম হলে এই 20 যোগের প্রভাব জীবনে পড়ে। একদম ঠিক বলেছ। আর সেই প্রভাবই কিছু মানুষের শরীরে তৈরি করে অপশক্তির প্রবেশদ্বার। শ্যাম ওই নির্দিষ্ট তিথিতে জন্মগ্রহণ করেনি, তাই সেই প্রভাব তার উপর কোনোভাবেই বিস্তার লাভ করতে পারেনি। তবে আমার ধারণা স্বাস্থ্য কেন্দ্রের কেউই প্রত্যক্ষভাবে এই ঘটনার জন্য দায়ী নয়। একমাত্র কোনো তন্ত্রসিদ্ধ অঘোরই এরূপ করতে পারে।
কিন্তু তারা রোগীদের মধ্যে এমন ক্রিয়া করলো কিভাবে? তা কাল রাতেই বোঝা যাবে। তবে আমাদের সমস্ত প্রস্তুতি নিয়েই সেখানে যেতে হবে। তার আগে আমি তোমাকে শেখাবো অঘোরতন্ত্রের বেশ কিছু ক্রিয়া। এখন শুয়ে পড়ো। কাল সূর্যাস্ত হওয়ার পরেই আমি তোমাকে নিয়ে বেরোবো। পশ্চিম আকাশে তখন লাল আলোর ছটা। গ্রামের পুকুরে স্নান সেরে লাল বস্ত্র পরিধান করলাম, কপালে রক্ত চন্দনের তিলক, গলায় রুদ্রাক্ষের মালা। ভবানন্দ সাধু আমাকে নিয়ে গেলেন ঘন গাছপালার মাঝে লুকিয়ে থাকা প্রাচীন এক শ্মশানে। চারিদিকে কাঠের ছাই। সূর্যাস্ত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ক্ষীণ অস্থি প্রদীপ জ্বালিয়ে দিলেন। এরপর বললেন, অঘোর সাধনার প্রথম ধাপ হল পঞ্চমুণ্ডির আসন। তোমাদের আগে এক গল্পে এই আসনের বিষয় সম্পর্কে বলেছিলাম, তবে আজ এই গল্পে সে আসনের বিশেষত্বের বিষয় তোমাদের অবগত করব। পঞ্চমুণ্ডির আসনের জন্য বিশেষত 5টি মুন্ডের অর্থাৎ মাথার প্রয়োজন হয়, এবং সেই সকল জন্তু ও মানুষের মৃত্যু হতে হবে অস্বাভাবিক। সমস্ত মুন্ডু শুদ্ধ করে তার মধ্যে বিশেষ বিশেষ মন্ত্র যাপন করে সেগুলো পুঁতে দিতে হবে মাটির নিচে। ভবানন্দ সাধু আমাকে পঞ্চমুণ্ডির আসনে বসতে বললে আমি এদিক ওদিক তাকালাম, কিন্তু কোথাও কোনো মুন্ড দেখতে পেলাম না। তাহলে কি আগে থেকেই সেই মুন্ডগুলোকে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে? আমার ভাবনাকে সত্যি প্রমাণিত করে তিনি বললেন, আমি সব ব্যবস্থা করে রেখেছি। কিন্তু কখন? আপনি তো সবসময় আমার সঙ্গেই ছিলেন। তিনি হেসে বললেন, তুই আমার শিষ্যদের চিনিস, তারাই এসেছিল। সমস্ত আয়োজন তারা নিজের হাতে করেছে। গুরুদেবের কাছে শুনেছিলাম মিশ্র পঞ্চমুণ্ডী আসনের জন্যে যে সকল মাথার প্রয়োজন তা সাধারণত গভীর ব্রহ্ম মুহূর্তে খুঁজে বের করতে হয়। এরপর 1008 বার মন্ত্র জপ করে সেই মুন্ডকে তন্ত্র সাধনার জন্য প্রস্তুত করতে হয়, এবং সূর্যাস্তের পর সেই মুন্ডদের মাটির থেকে প্রায় 5 গজ নিচে স্থাপন করে তার উপর সেই ক্রিয়া করতে হয়, এবং এই সমস্ত কিছু করতে হবে দিন শেষ হবার আগে। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না তার শিষ্যরা এতটা পথ এসে এতগুলো কার্য এত তাড়াতাড়ি কিভাবে করতে পারে। কোনো সাধারণ মানুষের পক্ষে তো এ করা সম্ভব নয়, এবং শাস্ত্রে বলা হয়েছে কোনো সিদ্ধ পুরুষ তার তন্ত্র ক্ষমতা প্রয়োগ করে এই উপকরণ জোগাড় করতে পারবেন না। তাহলে কি তারা আমাদের আশেপাশেই ছিলেন? কিন্তু কোথায়? মনের মধ্যে সেই কৌতূহল চেপে রাখতে না পেরে বললাম, গুরুদেব, আপনি যে বলেছিলেন যে এখানে শুধু আপনি আর আমি আসছি, তাহলে আপনার শিষ্যরা এলেন কখন, আর তারা এখন কোথায়? তিনি কিচ্ছু বললেন না, শুধু হেসে উঠলেন। এরপর তার নির্দেশ মতো লাল রঙা সুতো জড়ানো গাছের বিশেষ কাণ্ডগুলো প্রতিটি মুন্ডের ওপর একটি বিশেষ কোণ বরাবর রেখে চতুষ্কোণের সৃষ্টি করলাম। তারপর বাঘ ছালের ওপর বসে দিকবন্ধন ক্রিয়া সম্পন্ন করলাম। সর্বশেষে আমার ঠিক সম্মুখে একটি ত্রিশূল রেখে তার গায়ে লাগিয়ে দিলাম চিতাভস্য, এবং নিজের সারা শরীরেও চিতাভস্য আর ছাইয়ের প্রলেপ মেখে নিয়ে চোখ বন্ধ করে উচ্চারণ করলাম, ওং অঘোরেভ্যো ঘোরেভ্যো ঘোর ঘোর তারভ্যো সর্বেভ্যো সর্বসর্বেভ্যো নমস্তে রুদ্ররূপেভ্যো। হঠাৎ অনুভব করলাম মন্ত্র জপ চলাকালীন আমার শরীরের চারপাশ জুড়ে কোনো এক অদৃশ্য বলয় তৈরি হয়েছে, যার তেজ ও কম্পন আমি অনুভব করতে পারছি। সবশেষে 108 বার মন্ত্র জপের পর দীর্ঘশ্বাস নিয়ে মনে মনে বললাম, আমি অঘোর, আমি ভয়হীন। আজ থেকে এই দেহ ও সত্তাকে আমি তন্ত্রে সমর্পিত করলাম। ক্রিয়া সমাপ্তির শেষে চোখ খুলতেই দেখি
ভবানন্দ সাধু লাল বস্ত্রে নিজেকে সজ্জিত করে তুলেছিলেন এবং তার মাথা জুড়ে বট গাছের মতো জটা, চোখে মুখে চিতাভস্যের ছাই। সে এক ভয়ঙ্কর রূপ। আমার বিস্মিত মুখ দেখে তিনি বললেন, অবাক হলে নাকি তারানাথ? এখন যে তোমার অনেক কিছু শেখা বাকি। মনে রেখো, অঘোর সাধনা এমন এক তন্ত্র যেখানে নিজের রূপ পর্যন্ত পরিবর্তন করতে পারে। তাই খুব সাবধান। নিজের চোখ দিয়ে নয়, অন্তর দিয়ে তাকে দেখবার চেষ্টা করো। চোখের সামনে তার সেই চেহারা মিলিয়ে গিয়ে আবারও আগের রূপে ফিরে এলেন তিনি। পরদিন সময় এবং তিথি দেখে নির্ধারিত হল যে সেই রাতেই সেবা কেন্দ্রে যাব, তবে অন্য পথ দিয়ে। গ্রামের পিছন দিকের পাহাড়ের ঢাল বেয়ে আমরা এসে পৌঁছালাম সেবা কেন্দ্রের সামনে। মূল দরজার সামনে একজন রক্ষী থাকলেও সেই দিকে তেমন কেউই ছিল না। চারপাশ চুপচাপ। আমরা ভেতরে ঢুকতেই দেখতে পেলাম বিছানার ওপর সমস্ত রোগীরা শুয়ে রয়েছে, প্রত্যেকেই গভীর ঘুমে মগ্ন। আমি বললাম, গুরুদেব, বলছি সবকিছু তো একেবারেই স্বাভাবিক বলে মনে হচ্ছে। ভবানন্দ সাধু কিছু না বলে কোমরে বাঁধা ছোট্ট পুঁটুলিটার মধ্যে থেকে একটা ছোট্ট তামার পাত্র বের করলেন। এরপর বিড়বিড় করে কোনো একটা মন্ত্র পড়ে চারিদিকে জল ছিটিয়ে দিলেন। মুহূর্তে ঘরের দৃশ্য বদলে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম সেখানে বিছানা থাকলেও একজন রোগীও নেই। গোটা ঘরটা একেবারে ফাঁকা। ঠিক সেই মুহূর্তে কানে এলো প্রাচীন এক মন্ত্র জপ। বুঝতে বিশেষ অসুবিধে হলো না, সেটা ডান দিকের দ্বিতীয় ঘরটার থেকে ভেসে আসছে। একটুও সময় নষ্ট না করে আমরা পাশে যেতেই দেখতে পেলাম সারা ঘর জুড়ে অসংখ্য মোমবাতি জ্বলছে এবং সেই সেবা কেন্দ্রেরই দুজন ডাক্তার ঘরটার মাঝ বরাবর বসে রয়েছে। গায়ে কালো পোশাক, গলায় হাড়ের মালা, চোখ রক্তবর্ণ। চারপাশে আঁকা নানান ছোট বড় বৃত্তের ভেতরে বসে আছে রোগীরা। ভবানন্দ সাধু বললেন, ওরা সকলেও সম্মোহিত। এমনকি এখানকার ডাক্তাররাও এখন থেকে সেই শক্তির অধীনে। চলো তারানাথ, আর দেরি নয়। আমাদের জানতে হবে এই তন্ত্র চালনার মূল উৎস কোথায়। আমি মাথা নাড়ালাম। তখনই হঠাৎ আমার চোখ পড়ল সেবা কেন্দ্রের ডান দিক বরাবর একটা দরজার দিকে। সেই দিন যখন এসেছিলাম তখন দেখতে পাইনি। সেই পথ ধরে এগোতে লাগলাম আমরা। প্রায় ঘণ্টাখানেক পর এক সমতল জায়গায় গিয়ে পৌঁছেই বিশাল একটা ফটক চোখে পড়ল। বড় বড় অক্ষরে লেখা তামসী ভাণ্ডার। শুনেছি বহু বছর আগে সেখানে সাধু সন্ন্যাসীরা থাকতেন, কিন্তু এখন শুধু ভাঙাচোরা দরজা আর ধ্বংসস্তূপই বাকি। মূল ফটক পেরিয়ে আমরা বাগানের সামনে এলাম। দেখতে পেলাম এই গভীর রাতে সেখানে ছোটখাটো একটা হাট বসেছে। তান্ত্রিক সাধনার নানা সামগ্রী কেনা বেচা চলছে। বিক্রেতা এবং ক্রেতা উভয়ই অঘোরতান্ত্রিক। লাল কাপড়ের ওপর সাজানো সামগ্রীগুলোর দরদাম চলছে। মোটের ওপর সকল জিনিসগুলোই আমার চেনা, কেবলমাত্র একটা জিনিস বাদে। কিশোরী মাঝপথে কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞাসা করল, কি জিনিস? লাল কাপড়ে মোড়া একটা কাঁচের বোতল, যার ভেতরে ঘূর্ণায়মান কালো কোনো বস্তু ভাসছে। সেটি আসলেই কি তা জানতে তখনও কিছুটা সময় বাকি ছিল। তবে আরও একটি গুরুত্বপূর্ণ কথা, সেই মুহূর্তে আমি ভুলে গিয়েছিলাম সেখানে উপস্থিত সকল তান্ত্রিকই যে আসলে মানুষ। এই ভাবনাই আমার বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। আমি এবং ভবানন্দ সাধু আলাদা হয়ে চারপাশে ঘুরে দেখতে লাগলাম। তিনি আমাকে সতর্ক করে বলেছিলেন কিছুতেই কোনো জিনিসে যেন হাত না দিই এবং কারোর সাথে যেন বিন্দুমাত্র কোনো কথা না বলি, কারণ নিজের দৈহিক আবরণকে অঘরীর ছদ্মবেশে আড়াল করতে পারলেও
তাদের শক্তি সম্পর্কে আমার জ্ঞান তখনই নিতান্তই কম ছিল। তাই এদিক ওদিক তাকিয়ে ব্যাপারখানি বোঝার চেষ্টা করতে লাগলাম। এরই মাঝে কখন যে হাটের একেবারে শেষের দিকে চলে এসেছি সেইটা খেয়াল করিনি। হঠাৎ পিছন থেকে ভবানন্দ সাধু ডেকে উঠলেন, তারানাথ, তারানাথ, এদিকে এসো। তাড়াতাড়ি তার দিকে এগিয়ে গেলাম। কাছে যেতেই দেখি ওনার হাতের ওপর একটা অদ্ভুত চক্র রয়েছে। তিনি সেটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, দেখো, এটাই সমস্ত কিছুর মূলে রয়েছে। আমি চক্রটা হাতে নেওয়া মাত্রই শরীরের ভেতর দিয়ে যেন বিদ্যুতের মতো কিছু বয়ে গেল। মুহূর্তের মধ্যে হাত থেকে সেটা ছিটকে গিয়ে পড়ল মাটিতে। আমি কয়েক পা পিছিয়ে গেলাম। তখনই পুনরায় গুরুদেবের গম্ভীর গলা কানে এলো, এ কি সর্বনাশ করলে তুমি? আমি দেখলাম তিনি দ্রুত পায়ে আমার দিকেই এগিয়ে আসছেন। কেন এসেছো এখানে? আমি তো তোমাকে ভেতরেই থাকতে বলেছিলাম। কিন্তু আপনি তো আমাকে এখানে ডাকলেন গুরুদেব। অসম্ভব, আমি কেন তোমাকে ডাকতে যাব? তুমি অনিচ্ছাকৃত তোমার ফাঁদে পা দিয়েছ তারানাথ, আর তাতেই নিজের ছায়াকে হারিয়েছ। বিস্মিত গলায় বললাম, ছায়া? ভবানন্দ সাধু বললেন, দেখো তাকিয়ে, কি দেখতে পাচ্ছ? আমি মাটির দিকে তাকালাম। আংশিক চাঁদের আলোয় চারপাশ কিছুটা অস্পষ্ট হলেও বোঝা যাচ্ছিল, কিন্তু আশ্চর্য, নিজের ছায়াকে কোথাও দেখতে পেলাম না। প্রথমে ভাবলাম হয়তো আলো কম, তাই ছায়া মাটিতে পড়ছে না। কিছুটা দূরে একটা অগ্নিকুণ্ড দেখে এগিয়ে গেলাম। নিশ্চয়ই এবার নিজের ছায়াকে দেখতে পাব। কিন্তু তীব্র আগুনের শিখাও মাটিতে আমার ছায়া ফেলতে পারল না। বেশ বুঝতে পারলাম অনেক বড় কোনো সর্বনাশ ঘটে গিয়েছে, আর তার জন্য দায়ী আমি নিজেই। ভবানন্দ সাধু আমার দিকে এগিয়ে এসে বললেন, যে চক্র তোমার হাতে ছিল তাকে বলে ছায়া বন্ধন চক্র। এ হাটে মানুষের ছায়া কেনা বেচা হয়, আর তোমার ছায়াও এখানে বন্দী হয়ে গেছে তারানাথ। এ কি বলছেন আপনি? হ্যাঁ তারানাথ, গ্রামের যে সকল ছেলেরা সেই তন্ত্রের প্রভাবে সম্মোহনের মধ্যে রয়েছে, তাদের প্রত্যেকের ছায়ায় এখানে বন্দী হয়ে আছে। আর তোমার ওই ভুলের জন্য আজ তোমার ছায়াও এখানে বন্দী হলো তারানাথ। এ আশ্রম তৈরি হয়েছিল মানুষের রক্ষার জন্য, আর আজ এখানেই মানুষের ক্ষতি সাধনের জন্য তন্ত্রক্রিয়া করা হচ্ছে। আমি সেই মুহূর্তে তোমার কাছে ছিলাম না, আর এই সুযোগেই কেউ আমার রূপ নিয়ে ছায়া হরণ করেছে। কে করেছে গুরুদেব? আমারই এক শিষ্য, অঘোরানন্দ। এই আশ্রম আমি তৈরি করেছিলাম, কিন্তু আজ তার কি অবস্থা হয়েছে। আপনি তৈরি করেছিলেন? কিন্তু দেখে মনে হচ্ছে যেন এই আশ্রম বেশ পুরনো। ভুলে যেও না, আমি এক তন্ত্রসিদ্ধ পুরুষ। আমাদের কোনো মৃত্যু নেই। শরীর হারিয়ে গেলেও চেতনা থেকে যায়। তাই যখন আমি বেঁচে থাকবো না, তখন আমার চেতনাই গ্রামকে রক্ষা করবে। কিন্তু এখন তারানাথ, তোমার হাতে একেবারে সময় নেই। আজ একাদশী তিথি, এবং আগামী 3 দিনের মধ্যে যেভাবেই হোক তোমাকে নিজের ছায়াকে ফিরিয়ে আনতে হবেই, না হলে তুমিও ধীরে ধীরে হারিয়ে যাবে। যে নিজের ছায়া হারানোর অভিজ্ঞতা যে কিরকম, সেটা ভাষায় বোঝানো যায় না। দিনের আলোয় আমি দাঁড়িয়ে আছি, অথচ আমার পায়ের নিচে কোনো ছায়া নেই। মনে হতো যেন নিজের শরীরেরই একটা অংশ হারিয়ে গেছে। সেই ভুলটা যে কতটা মারাত্মক ছিল, সেটা বুঝতে আমার সময় লাগেনি। ভবানন্দ সাধু বলেছিল, ছায়া শুধু দেহের প্রতিবিম্ব নয়, সে হলো আত্মার এক প্রান্ত। তাকে ফিরিয়ে আনলেই নিজের অস্তিত্বকে পূর্ণ করতে পারবি। কিন্তু তিনি আমাকে সরাসরি কোনো পথ বলে দিলেন না। শুধু এইটুকু বললেন, আমার এতদিনের সাধনা দিয়েই সেই পথ আমাকে খুঁজে বের করতে হবে। আমি বসলাম মধুসুন্দরী দেবীর ধ্যানে। জানতাম আমাকে দেখা দেবেন না,
তবে কোনো ইঙ্গিত নিশ্চয়ই দেবেন। টানা 2 দিন ধ্যানমগ্ন অবস্থায় ছিলাম। সামান্য জল পর্যন্ত স্পর্শ করিনি। নিজেকে পদ্মাসনে স্থির রেখে তার মন্ত্র পড়ে চলেছিলাম। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছিল, তবুও থামিনি। তৃতীয় রাতে খিদে তৃষ্ণায় যখন অবসন্ন, তখন হঠাৎ এক কণ্ঠস্বর শুনতে পেলাম। পথ তোকে আগেই জানিয়েছি, মনে কর বুঝে যাবি। কণ্ঠ মিলিয়ে যেতেই চোখের সামনে ভেসে উঠল সেই রাতের স্বপ্ন, যে রাতে আমি নিজের ছায়াকে দেখেছিলাম। আজ সেই স্বপ্নের অর্থ আমার কাছে একেবারে স্পষ্ট। রাত তখন অনেক গভীর। ভবানন্দ সাধুর পরামর্শে আমি এসে দাঁড়ালাম সেই আশ্রমের পেছনের বড় চাতালটার সামনে, যেখানে অনিচ্ছাকৃত ভুলটা ঘটেছিল। চারপাশ নিস্তব্ধ। চিতাভস্য দিয়ে 2টি বিপরীতমুখী ত্রিভুজ এঁকে আমি বসলাম ঠিক মাঝখানে। 4টি দিক বন্ধন করলাম দিকবন্ধন মন্ত্রে। শুরু করলাম এক প্রাচীন সাধনা, যার নাম ছায়া আবাহন। এই ক্রিয়া সাধারণত কোনো আত্মাকে আহ্বান করার ক্রিয়া নয়। এ হলো এক অন্তর্মুখী আকর্ষণ। নিজেরই চেতনাকে ছায়ার জগতে প্রবেশ করিয়ে তাকে ফেরাতে হবে। একটু একটু করে চারপাশের অন্ধকার যেন ঘনিয়ে উঠতে লাগলো। চোখ বন্ধ করে সেই স্বপ্নের মধ্যে নিজের চেতনাকে প্রবেশ করালাম। হঠাৎ দেখতে পেলাম চারিদিকে নানান অগ্নিকুণ্ড জ্বলছে। একটি অগ্নিকুণ্ডের একদিকে বসে রয়েছি আমি, এবং বিপরীত দিকে বসে রয়েছে আমারই অন্য সত্তা। আগুনের উজ্জ্বল আলোতে স্পষ্ট দেখলাম আমার কুচকুচে কালো শরীরটা। অর্থাৎ সেদিনের সেই কালো ছায়া আসলে আমার চেতনা ছিল, আর যাকে আমি নিজেকে ভেবেছিলাম সে আসলে ছিল আমার ছায়া। আমি কথা না বাড়িয়ে সেই সত্তার হাত শক্ত করে চেপে ধরলাম, ঠিক সেইভাবে যেভাবে স্বপ্নে তার হাত ধরেছিলাম। এরপর জোরে জোরে মন্ত্র পড়তে লাগলাম। মুহূর্তে সে ধোঁয়ার মতো মিলিয়ে আমার মধ্যে প্রবেশ করল। ক্রিয়া শেষে চোখ খুলতেই আগুনের শিখা আমাকে জানান দিল যে তাকে আমি ফিরিয়ে আনতে পেরেছি। ভবানন্দ সাধু উৎসাহিত হয়ে বললেন, আমি জানতাম তুমি পারবে, আমি জানতাম। আর এবার হবে সেই যজ্ঞ। তুমি এখন পুরোপুরি তৈরি তারানাথ। কাল পঞ্চভূত যজ্ঞের প্রধান আসনে তুমি বসবে, আর সেই যজ্ঞে সফল হলেই সকল তান্ত্রিকের শক্তি নাশ হবে। অবশেষে সেই দিনটা এসে উপস্থিত হলো। আমি গোপাল মশাইকে যজ্ঞের জন্য সমস্ত আয়োজন করতে বললাম। কাঠ, ঘি, শালু কাপড়, গঙ্গা জল, শ্মশান মাটি ইত্যাদি। সারা গ্রাম সেদিন জল পর্যন্ত মুখে দেয়নি। চন্দন কাঠ গুঁড়ো করে তা সিঁদুরের সাথে মিশিয়ে এক মিশ্রণ তৈরি করলাম, এবং ধুনো ও হরিতকির গুঁড়ো একসাথে ধুনিতে পুড়ে জ্বালিয়ে দিলাম। সব শেষে মন্ত্রপুত গঙ্গা জল একটি তামার পাত্রে ঢেলে তা গোপাল মশাইয়ের দিকে এগিয়ে দিয়ে বললাম, এই মিশ্রণ আপনি সেই সমস্ত বাড়ির দরজার মুখে ছড়িয়ে দেবেন। এরপর জানলা দিয়ে এই ধোঁয়া ভেতরে ছড়িয়ে দেবেন, আর সেই গন্ধে যখন ছেলেটি বেরিয়ে আসবে তখন আপনি এই গঙ্গা জল তার গায়ে ছিটিয়ে দেবেন। তবে মনে রাখবেন, ভয় পেলে চলবে না। আমি গাঁয়ের মাঝে আজ সেই যজ্ঞের আয়োজন করব। সন্ধ্যা হতেই আপনারা সকলে চলে আসবেন। গোপাল মশাই চলে যেতেই আমি যজ্ঞের কাজে লেগে পড়লাম। এত বড় যজ্ঞ এর আগে আমি কখনোই করিনি। দিন ফুরিয়ে ধীরে ধীরে গাঢ় অন্ধকার নেমে এলো। গ্রামের খোলা মাঠে আমি যজ্ঞের আসন পাতলাম। চারপাশে পঞ্চভূতের প্রতীক মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, প্রত্যেকের জন্য আলাদা আলাদা পাত্র ও বৃত্ত আঁকলাম। মধ্যখানে রক্তিম চন্দন দিয়ে আঁকা তান্ত্রিক চিহ্ন। তার 4 কোণে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে দিলাম। প্রথমে মুঠো ভর্তি ধান, তিল আর গঙ্গা জল মিশ্রিত মাটি দিয়ে ভূমিকে অর্ঘ্য দিলাম। এরপর একে একে পঞ্চভূতকে আহ্বান জানালাম। যজ্ঞের আগুন সেদিন এতটাই উচ্চতায় পৌঁছে গিয়েছিল
যেন আরেকটু হলেই আকাশ ছুঁয়ে ফেলবে। সকল গ্রামবাসীরা অবাক চোখে আমার দিকে তাকিয়েছিল। এত বিশাল যজ্ঞ তারা দেখেনি। যজ্ঞ যখন শেষ পর্যায়ে, তখন আমি সকলকে বললাম কাঁসর এবং শঙ্খধ্বনি দিতে। গ্রামের মাটি কেঁপে উঠল সেই আওয়াজে। আমি দেখলাম সেই তন্ত্রের সম্মোহনে থাকা সেই সকল ছেলে একে একে মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন ঘুম ভাঙতেই প্রথমেই আমার চোখে পড়ল ভবানন্দ সাধুর বিছানা সেখানে নেই। এমনটা যে একেবারেই হওয়ার কথা নয় তা বুঝতে পেরে আমি সারা বাড়ি জুড়ে তন্ন তন্ন করে তাকে খুঁজতে আরম্ভ করলাম, কিন্তু কোথাও ওনার দেখা পেলাম না। গোপাল মশাই আমাকে হন্তদন্ত হয়ে এদিক ওদিক দৌড়তে দেখে বললেন, ঠাকুর মশাই, কিছু খুঁজদাছেন বুঝি? আমার সাথে একজন গুরুদেব আপনার বাড়িতে এসেছিলেন, তিনি চলে গেছেন নাকি? তিনি অবাক হয়ে বললেন, গুরুদেব কই না তো, এইখানে তো আপনি ছাড়া আর কেউই আসে নাই। এতদিন ধইরা আপনি একাই তো এইখানে ছিলেন। আমি স্তব্ধ হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? জিজ্ঞাসা মেশানো গলায় বললাম, আপনি সত্যি বলছেন? আমার সাথে এখানে কোনো গুরুদেব ছিল না? কিন্তু গুরুদেবই তো আমাকে এখানে নিয়ে এসেছিলেন। মনে আছে আমি আপনাকে মোড়ল মশাইয়ের কথা বলেছিলাম? আমি তো ওনার থেকেই সেই কথা জানতে পেরে এখানে এসেছিলাম। গোপাল মশাই বললেন, আপনি তো মহাপুরুষ ঠাকুর মশাই। না হলে আজ থেকে 50 বছর আগে যিনি মারা গেছিলেন তাকে দেখা সাধারণ মানুষের কম নাকি? হ্যাঁ, কি বলছেন? কি মোড়ল মশাই মারা গিয়েছেন? হাই কে, তিনি আমার দাদা মশাই ছিলেন। আমার চোখে মুখে তখন বিস্ময়। গোপাল মশাই খানিক কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু আপনি কোন গুরুদেবের কথা কইতাছেন ব্রাহ্মণ ঠাকুর? আমি আস্তে আস্তে বললাম, সাধু ভবানন্দ। আমার মুখ থেকে সেই নামখানি শুনতেই গোপাল মশাইয়ের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কিছু না বলে তিনি আমাকে গ্রামের পিছনের পথ ধরে নিয়ে গেলেন এক প্রাচীন আশ্রমে, যার সামনে সারি সারি মানুষ মোমবাতি এবং ধূপ জ্বালিয়ে পুজো করছে। আমি এগিয়ে যেতেই আশ্রমের দেওয়ালে নজর পড়ল। সেখানে ভবানন্দের বড় এক ছবিতে ফুলের মালা ঝুলছে, আর ছবির নিচে লেখা, শ্রী শ্রী অঘরী ভবানন্দ মহারাজ, প্রয়াণ 1712 সন। গোপাল মশাই বললেন, দেখেন তো উনি কি না? আমি কিছুই বলতে পারলাম না। শুধু বুঝতে পারলাম না যে এতক্ষণ আমি কোনো জীবিত মানুষের সঙ্গে নয়, বরং এক ছায়া, এক সত্তার সঙ্গে কাটিয়েছি। এইবার একে একে সব রহস্য আমার সামনে উন্মোচিত হতে লাগল। কেন আমি দুজনের মতো খাবার বানালেও তা বেঁচে যেত? কেন তখনই তিনি আমাকে সেই যজ্ঞের প্রধান আসনে বসিয়েছিলেন? আসলেই সবই তার মায়া ছিল, আর আমি ঢুকে পড়েছিলাম সেই জগতে। এরপর গ্রামে আমি আরো বেশ কিছুদিন ছিলাম, এবং সবকিছু আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল। এমনকি গ্রামের বাইরে সেই আশ্রমে থাকা অঘরীদের সেদিনের পর থেকে আর দেখা যায়নি। তবে আজ পর্যন্ত ওনার একটা কথা আমি ভুলতে পারিনি, যে আমি তন্ত্রসিদ্ধ পুরুষ, আমাদের কোনো মৃত্যু নেই। তারানাথ এতক্ষণ এক নিঃশ্বাসে ঘটনা বলে খানিক জিরোতে চাইছেন। এমন সময় কিশোরী বলল, এমন আবার হতে পারে নাকি? যত সব আজগুবি কথা। তারানাথ চটে গিয়ে বললেন, আমি আজগুবি কথা বলি? বেশ, এক্ষুনি তোমাকে প্রমাণ দিচ্ছি আমি। বলেই তিনি ভেতরের ঘর থেকে সেই চিঠিখানি নিয়ে এলেন। আমি দেখলাম তার মুখ বন্ধ রয়েছে, অর্থাৎ সে চিঠিখানি খোলা হয়নি। তারানাথ আমার দিকে সেটি এগিয়ে দিয়ে বললেন, নাও খুলে দেখো ভেতরে কি আছে, দেখলেই বুঝতে পারবে। আমি খামটি খুলেই প্রথমে শালু কাপড়ে মোড়া একটা শুকিয়ে যাওয়া জবা ফুল দেখতে পেলাম।
এরপর অনেক পুরনো হলদে হয়ে যাওয়া কাগজে আমার হাতে লেখা। ভেতরে দোয়াতের কালো কালি দিয়ে প্রথমে লেখা ছিল আজকের দিন এবং তারিখ। এরপর চিঠিটার ঠিক মাঝ বরাবর ছোট ছোট দুটো লাইন লেখা রয়েছে, তোমার এক কাছের মানুষের অনেক বড় বিপদ, তার উপর অপশক্তির প্রয়োগ হতে পারে। তার এই চিঠিখানা হাতে পেলেই বুঝে যেও তোমাকে রক্ষা করতে হবে। ভেতরে একটি মন্ত্রপুত জবা ফুল রয়েছে, সেটি তখনই শুকিয়ে যাবে যখন নিজের মধ্যে সেই অপশক্তির প্রভাবকে মিশিয়ে নিতে পারবে। বাকিটা তোমার হাতে তারানাথ। কিশোরী আমার সাথে সেই লেখাটি পড়ল। ভূত, পিশাচ এবং তন্ত্রে তার কোনো বিশ্বাস নেই, তাই নিজেকে যথাযথভাবে বজায় রেখে সে বলল, কিন্তু এতে কিভাবে প্রমাণ হয় যে ঘটনাটা সত্যি? আমি আর কিশোরীর কথায় কান দিলাম না, কারণ তখন আমার চোখ আটকে গেছে হলদে হয়ে আসা পাতার একটা কোণায়, যেখানে লেখা স্বামী ভবানন্দ, ঠিকানা তামসী ভাণ্ডার, আলোকদিহি। সবশেষে লাল শিলমোহরে ফিকে হয়ে আসা সন 1712। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প জিনিয়া চ্যাটার্জির কলমে আলোকদিহির বিভীষিকা। বিভিন্ন চরিত্রে অমিত, জ্যোতির্ময়, সৌম্যজিৎ, অর্পণ, সুজন, সোমা, সৌরভ, অয়ন্তিকা, সুরজিতা এবং ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত গল্পটি শুনে আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।